Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। শুক্রবারে ঠিক রাত 11:59 যেভাবে শুরু হয় ভূত এফএম, সেইভাবে আবারও ফিরে এসেছি আমি রাসেল। আমার সঙ্গে আছে মাসুম এবং আজকের অতিথিরা। শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের SMS করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যা ইমেইল করতে চান, অর্থাৎ বড় ধরনের ঘটনা পাঠাতে চান, স্টুডিওতে আসতে চান, বা চান যে আপনাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাই, তাদের জন্য সহজ একটা উপায় আছে। আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আজকে যদি আনফর্চুনেটলি কেউ এই শো বা এই এপিসোডটি মিস করে ফেলেন, তাহলে কোনো চিন্তার কিছুই নেই। আপনি আবারও শুনতে পারবেন এয়ারটেল এম রেডিওর মাধ্যমে এই এপিসোডটি। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলোর অপশন আপনার কাছে এসে হাজির হচ্ছে। আপনি পেয়ে যাচ্ছেন যে এপিসোডটি আপনি আরো একবার শুনতে চান, বা যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি তখন আপনি শুনে ফেলতে পারবেন সেখান থেকে। আর এখন আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ভূত এফএম যে টিউনটি রয়েছে, সেই টিউনটি আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সহজেই সেট করে ফেলতে পারবেন। অ্যান্ড ভূত এফএম টিউন কোড ইজ 92125, এবং আপনি মাত্র একটি SMS এর মাধ্যমে এই টিউনটি অ্যাক্টিভেট করতে পারবেন। সেই জন্য আপনি যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে লিখতে হবে কোড নাম্বার, যেটা হচ্ছে 92125, এবং এটা পাঠিয়ে দিতে হবে, SMS-টি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। বলেছি আমি রাসেল, এবং আমার সঙ্গে মাসুম রয়েছেন। আজকে রয়েছেন অতিথিরা। অনেক অতিথি অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে এসে উপস্থিত হন, তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। আবার অনেকে আসতে পারেন না, তারা ইমেল করেন। অনেকে ইমেল করেন, আসতে চান, কিন্তু ফোন নাম্বারটা থাকে এমন যে ফোন নাম্বারটাতে কখনোই তাকে পাওয়া যায় না। আমরা লাস্ট উইকে এরকম অসংখ্য ইমেল পেয়েছি, যে ইমেলগুলো মানে অনেক বেশি ইমেল পেয়েছি, কিন্তু সেই ইমেলের ভেতর যে ঘটনাগুলো ছিল তার মধ্যে বেশিরভাগ ঘটনাগুলোই আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি, বিকজ সেই ঘটনাগুলো অনেকটাই দেখা গেছে যে আগের ঘটনার সাথে মিল ছিল। একই ধরনের ঘটনা শুনলে আপনারা নিজেরাও আপনাদের মানে ভালো লাগে না, এবং আমাদেরও সেটা চাই না যে আপনাদের এত রাত জেগে যারা শুনছেন তাদেরকে বিরক্ত করতে। সুতরাং বিরক্ত আপনারা যাতে না হন, সেই জন্য আগে যে ঘটনাগুলো হয়ে গেছে সেই ধরনের ঘটনা না পাঠিয়ে নতুন ধরনের ঘটনা পাঠিয়ে দিন, যেগুলো আপনাদের সাথে ঘটছে। আর ভূতের ঘটনা বা প্যারানরমাল যে কোনো ব্যাপার স্যাপার, এটা পাঠানোটা মানে এত বেশি কঠিন কিছু না। এই জন্যই যে বাংলাদেশে মনে হয় যে কোনো মানুষকে যদি যে জিজ্ঞেস করি যে ভাই আপনার কি কোনো ঘটনা আছে, তার যদি না থাকে তার পরিবারের কারো না কারো এই ঘটনা থাকবে। সুতরাং আপনারা পাঠিয়ে দিন, আর চলে আসুন ভূত এফএমে, জয়েন করুন আমাদের সাথে আমাদেরকে, এবং সেই সাথে আপনাদের ঘটনাগুলো শুনবে সমস্ত বাংলাদেশ। যাই হোক, এমন একটি ঘটনা আমরা পেয়েছি, যে ঘটনাটির যিনি পাঠিয়েছেন তিনি আজকে আমাদের এখানে উপস্থিত হতে পারেননি, বাট তার ঘটনাটি আমি পড়ে শোনাতে চাই। আমাদেরকে যে ঘটনাটি পাঠাচ্ছেন তার নাম হচ্ছে অর্ণব। তিনি থাকেন ধানমন্ডিতে, এবং তিনি লিখছেন, হ্যালো, আমার নাম অর্ণব, আমি ধানমন্ডিতে থাকি। কথা না বাড়িয়ে আমি স্ট্রেইট ঘটনায় চলে যাই। 2000-এর দিকে আমাদের স্কুল থেকে একটা ফিল্ড ট্রিপ অর্গানাইজ করা হয়, এবং আমার একটু লেট হওয়ার কারণে আমি বাসটা মিস করি। আমার মন খারাপ দেখে ড্রাইভার আঙ্কেল বলে যে উনি আমাকে বাসের আগেই আমাদের ফিল্ড ট্রিপের জায়গায় নিয়ে যাবে। ড্রাইভার আঙ্কেল রাস্তাঘাট ভালোই একটা আইডিয়া আছে তার, কারণ উনি 20 বছর ধরে ঢাকা শহরে গাড়ি চালান। তো আমি আর আঙ্কেল গাড়ি দিয়ে যেতে লাগলাম। তখন বাজে আনুমানিক সকাল 9টা। গাড়িতে আমি আর আমার আঙ্কেল ছাড়া কেউ ছিল না। আমাদের ফিল্ড ট্রিপ ছিল আশুলিয়ার একটি পিকনিক স্পটে। আমরা যাচ্ছি, প্রায় মনে হচ্ছিল যে 4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ঘড়ির টাইম দেখে মনে হয় 1 মিনিট। আমরা যখন যাওয়া শুরু করি তখন ওয়েদারটা খুবই ক্লিয়ার ছিল,
এবং বেশ সানি একটা ওয়েদার, কিন্তু হঠাৎ করে দেখি যে ওয়েদারটা ভয়ানক রূপ ধারণ করলো এবং সেটা পরিবর্তিত হয়ে গেল। আমরা দেখলাম যে আমাদের ওপরে আকাশ কালো হয়ে আসলো, মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। কয়েক মিনিট পরে অনেক জোরে একটা বৃষ্টি নামলো। মনে হয়েছিল কেউ বালতি দিয়ে ঢেলে দিচ্ছে এক পানিগুলো একেবারে। হঠাৎ দেখি আমার ড্রাইভার আঙ্কেল রাস্তা চিনছে না। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি হয়েছে, আর কতক্ষণ লাগবে? উনি আমাকে বলল, ভাইয়া কোথায় যে আসলাম কিছুই বুঝতে পারছি না। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি। কিছুক্ষণ পর হঠাৎ করে বৃষ্টি থেমে যায় এবং চারপাশে ঘন জঙ্গল। মজার ব্যাপার হলো আমাদের দুজনের হাতের ঘড়ির কাঁটা 9টা বেজে আছে, ঘড়ির কাঁটাতে 9টা বেজে আছে। তখনও তেমন কিছু একটা মনে না করে আঙ্কেল গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। তখন আঙ্কেল বের হয়ে বনেট খুলে দেখতে লাগলো। হঠাৎ আমার গাড়ির সামনে থেকে চিৎকার। আমি ভয়ে আঙ্কেলকে ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। এরপর কিছুক্ষণ পর আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি কিছুই দেখা যাচ্ছিল না। আমি অনেক সাহস করে গাড়ি দরজা খুলে বের হলাম। আস্তে আস্তে গাড়ির সামনে যাই এবং গিয়ে দেখি আঙ্কেল ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে আর বৃষ্টিতে ভিজছে। ঠিক তখনই আমার চোখে যা দেখলাম এবং যা ঘটলো ওইটা আমি কল্পনাও করি নাই, আর আমার লাইফে এমন জিনিস দেখিও নাই, দেখতেও চাই না। আমি দেখলাম যে একটা বড় তাল গাছের ওপর একটা বড় প্রায় 7-8 ফিট লম্বা একটা ফিগার দাঁড়িয়ে আছে এবং ওই পুরা ফিগারটাই আগুনের গোলা। এই ঘন বৃষ্টিতে যে কোনো আগুন নিভে যাওয়ার কথা, কিন্তু ওই জিনিসটা, ওই আগুনগুলো যেন আরো জল করে জ্বলছিল। আমি এই দেখে সেন্সলেস হই নাই, এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি দেখলাম বৃষ্টির মধ্যে ওই আগুনের ফিগারটা আকাশের ওপরে ভাসছে এবং ভেসে ভেসে আমার দিকে আসছে এবং একটা অদ্ভুত হাসি দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এইটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না এবং আমি ওখানেই সেন্সলেস হয়ে গেলাম। এরপরে আমার জ্ঞান ফিরলে আমি দেখি যে আমার বাসায় আমি। পরে সবাই বলল যে আমাকে কাকরাইলের একটা জায়গায় কোনো একটা বাসার ছাদে উল্টা মাথা নিচে পা, অর্থাৎ মাথা নিচে এবং পা ওপরে এই অবস্থায় শুয়ে থাকতে পাওয়া যায়। ড্রাইভার আঙ্কেলকে কাকরাইলের আরেকটা বাসায় পাওয়া যায় এবং সে জানে না যে কিভাবে সে কাকরাইলে আসলো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অনেক পরে আমাদের গাড়িটা সুন্দর মতন আমাদের ফিল্ড ট্রিপের জায়গায় পার্ক করা অবস্থায় পাওয়া যায় এবং এটা শুধু আমার না, আমার ড্রাইভারের, আমিও এই একই এক্সপেরিয়েন্সটা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম। আসলে ঘটনাটা বেশ অদ্ভুত। দুজনকে কাকরাইলের 2 ছাদে পাওয়া গেল, গাড়িটাকে পাওয়া গেল সেই পিকনিক স্পটে খুব সুন্দরভাবে পার্ক করা অবস্থায়। এই ছিল ঘটনা। আমি জানি যে আপনাদেরও এরকম অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন এবং সেই ঘটনা পাঠানোর জন্য আরো একবার আপনাদের ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, bhutfm@radio4.fm। যারা ইমেল করছেন তারা অবশ্যই এটা লিখে ফেলুন, কারণ পরবর্তীতে প্রয়োজন হবে। অবশ্যই মনে রাখতে হবে যে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা থাকা খুবই জরুরি ইমেলের সঙ্গে। সেই সাথে আপনি আসতে চান কি না চান সেটা শুরুতে জানিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আমি দেখতে পাচ্ছি পিয়াল, এলন, এরা সবাই আমার, এবং ভাস্কর, তারা সবাই বলছেন যে তারা একসাথে বাড়িতে ভূত এফএম শুনছেন। আমাদেরকে SMS করেছেন হিব্বাম, SMS করেছেন আমাকে জামাল খান, এছাড়াও আমাকে দিনা, তিনি হচ্ছেন SMS করেছেন। মেহেদি আমাদেরকে মিরপুর থেকে SMS করেছেন, মিরপুর পল্লবী থেকে, এবং তার এই শোটি তিনি বলছেন যে তিনি পছন্দ করেন, বাট প্রথম SMS না পড়লে আর পাঠাবো না। বাবা, প্রথমে যদি এরকম ভাবে হার মেনে যান তাহলে তো খুব মুশকিল। আমাকে পরান খান SMS করেছেন। এছাড়া আমাকে জনি নরসিংদী থেকে SMS করেছেন, নরসিংদীর হাজিপুর থেকে, এবং তিনি কিছুদিন পরে সিঙ্গাপুরে চলে যাবেন এবং সেখান থেকেও কি ভূত এফএম শুনতে পাবেন কিনা সেটা জিজ্ঞেস করেছেন। অনেকে ইন্টারনেটে শুনে, আপনিও নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকতে পারবেন সেখান থেকে। পারভেজ আমাদের SMS করেছেন মানিকনগর থেকে, একা ঘরে বাতি নিভিয়ে তিনি ভূত এফএম শুনছেন, অনেক সাহসী বুঝতে পারছি। ফিরোজ, মুসা, রুবেল, সুজন, বাবু, আমিনুর, রুবে, তারা সবাই মানিকগঞ্জে। 6 জন ফ্রেন্ড একসঙ্গে বসে শুনছেন। শোভন আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ইমন আমাদের SMS করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি লিসা আপু
তারা সবাই শুনছেন। শাহাদাত হোসেন আমাদের SMS করেছেন, আমাদেরকে অন্তু SMS করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিনি SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন না শিবগঞ্জ না শাহীবাগ থেকে। আর সামিহা আমাদের SMS করেছেন, তার দুই বোন মিলে আমাদের এটা শুনছেন। এছাড়াও ডেড বয় আমাদের SMS করেছেন আমাদেরকে নিশা কুর্মিটোলা এয়ারফোর্স ঢাকা থেকে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি ক্লাস 6-এ পড়েন বাট আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন ডেভিড, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন স্বর্ণা এবং সুফি, আমাদের সঙ্গে রয়েছেন অপু পিয়ালি মিহিন্দি গাজীপুর থেকে, রবিউল আমাদের সঙ্গে রয়েছেন লিটন কাটাখালী রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সোহেল, SMS করেছেন সাইফুল, SMS করেছেন সাইমন, মাসুদ, দোলন মোহাম্মদপুর থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি প্রিন্স আমাদেরকে SMS করেছেন। যাই হোক, অনেকগুলো SMS পড়লাম, আরো SMS পড়ার আশা রাখি। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS পাঠাতেও থাকেন। আর সেই সাথে আমাদের শুরুতেই আমরা একটা ঘটনায় যাব। আমাদের সঙ্গে একজন গেস্ট উপস্থিত আছেন, বেশ কয়েকজন গেস্ট আজকে এসছেন। তাদের মধ্যে প্রথম যিনি, তার ঘটনাটি শুনবো। ঢাকার খুব কাছে এই ঘটনাটা ঘটা। আপনার নামটা শুরুতে আপনি একটু বলবেন, তারপরে যাব আপনার ঘটনায়। হ্যালো লিসেনার্স, আমি ভৌতিস্ট সালমান, আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আর প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, আমাকে আমার ঘটনাটি শেয়ার করার জন্য, এবং তারপরে আমি অবশ্যই রেডিও ফুর্তিকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। কোথায় ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলেন। আচ্ছা, ঘটনাটি ঘটে আমার নিজের সাথে এবং আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং এই ঘটনাটি ঘটেছিল 2011 সালের প্রথম দিকে, 2011 সালের মার্চ এপ্রিলের দিকে ঘটনা। আমি তখন আমার ফ্রেন্ড প্রিন্স, আপনারা সবাই চিনবেন, আমার ফ্রেন্ড প্রিন্স, আমি আর ও একসাথে আমরা প্রায় রাতে ঘুরতে বের হই, এবং বরাবরের মতোই আমরা সেদিনও ঘুরতে বের হই, এবং তখন টাইমটা ছিল প্রায় 1:45। আমরা সেই সময় ঘুরতে বের হওয়ার পর রাস্তা দিয়ে আমরা বউবাজারে প্রায় নাস্তা করি। তো আমি ওকে ফোন দেওয়ার পর ও বের হলো। বের হওয়ার পর আমরা রাস্তা ধরে এগোতে থাকি বউবাজারে নাস্তা করার জন্য। তো আমাদের আগে আমি বলে রাখি, আমাদের যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেই রাস্তার এক পাশে আমাদের হর্টিকালচার ফার্ম পড়ে, আর অপর সাইডে আমাদের এগ্রি বিজনেস ফ্যাকাল্টি, এবং তার পাশে হচ্ছিল রিসার্চ ফিল্ড। তো আমরা রাস্তাটি ধরে দুজন এগোতে থাকি, আমরা বিভিন্ন কথা বলতে বলতে এমনি এগোই, গল্প করতে করতে। যখন আমরা এগোতে থাকি তখন প্রায় 15 মিনিট পর আমরা পৌঁছাই, এবং আমরা চা খাওয়ার পরে 1:30টার দিকে আমরা ব্যাক করি। ব্যাক করে আসার পর আমরা যখন হর্টিকালচার ফার্মটা আমরা ক্রস করছি, অর্থাৎ ওটা গেটের সামনে যখন আমরা আসি, তখন আমরা আমি প্রিন্সের সাথে কথা বলছি। প্রিন্স আমার বাম সাইডে ছিল, আর হর্টিকালচার ফার্মটাও পরে বাম সাইডে। তো আমি যখন ওর সাথে কথা বলছি এমনি ওর দিকে তাকায়, তখন হঠাৎ করে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা বাগানের ভিতরে, ওই বাগানের ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটা কিছুটা বাঁশঝাড় মতো, অর্থাৎ ঝোপঝাড়, আর তার পাশে একটা বড় একটা কাঁঠাল গাছ, এবং তার পাশে একটা আম গাছ। তো আমি ওই জায়গাটার দিকে হঠাৎ করে আমার চোখ পড়ে। আমি চোখ পড়তে আমি একটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করি। সেটা হচ্ছে যে আমি একটা সাদা রঙের একটা ড্রেস পরা একটা ছোট বাচ্চাকে আমি দৌড়ায় যেতে মতো দেখি আর কি। তো আমি দেখি সেই বাচ্চাটা বাঁশঝাড়ের দিকে দৌড়ে গেল। খুব অল্প সময়ের জন্য ঘটনাটি ঘটে, 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আমি ঘটনাটি দেখি। আমি ওর দিকে যখন কথা বলি সেই সময় দেখি, এবং সাথে সাথে আমার জিনিসটা খুব অবাক লাগে যে আমি কি দেখলাম। আমি নিজেও অবাক হয়ে যাই। আমি ওখানে এত রাতে, অর্থাৎ তখন প্রায় 1:30 বাজে, 1:45 বাজতে চললো, তখন এত রাতে তো এরকম অদ্ভুত জিনিস, এবং বাগানের ভিতরে রেস্ট্রিক্টেড এলাকা, সেখানে তো এই জিনিস থাকার কথা না। তো আমি জিনিসটা দেখে আমি খুব ভয় পাই। আমি তখন প্রিন্সকে বলি, দোস্ত ওটা কি? তখন প্রিন্স বলে যে কোথায়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তো আমি সাথে সাথে দেখলাম ভ্যানিশ, দেখা মাত্রই সেটা ভ্যানিশ। আমি খুব অল্প সময়ের জন্য দেখি। তো আমরা যখন খুঁজতে থাকি ভালো করে সাইড দিয়ে, আমরা কিন্তু ভিতরে ঢুকিনি, বাইরে থেকে আমরা খুঁজতে থাকি। তো খোঁজার সময় আমরা কিছুই পাইনি। তো তারপরে যখন পাইনি, আমরা ভাবছি যে নিশ্চয়ই আমাদের হয়তো দেখার ভুল, বা হয়তো রাত্রে যাচ্ছি, কোনো হয়তো ভয় লাগছে, রাস্তাঘাটে কেউ নেই, তো সেই কারণে হয়তো বা আমরা ভুল দেখছি আর কি। তো আমরা আগাতে থাকি, আবার কথাবার্তা নর্মালি বলে আমরা আগাতে থাকি।
অ্যাটলিস্ট 1 মিনিট কি 30 সেকেন্ড আমরা হাঁটছি, অর্থাৎ 10-15টা কদম আমরা হাঁটছি সামনের দিকে। সেই সময় হঠাৎ করে যে জিনিসটা আমাদের মানে কানে আসে সেটা হচ্ছে যে আমাদের 7 থেকে 8 হাত পিছনে প্রায় 2-3টা কুকুর প্রচন্ড হারে ডাকা শুরু করে, আমাদের পিছন দিকে আমাদের দিকে ফিরে ডাকা শুরু করে। তো আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। আমরা জিনিসটা মানে প্রথম আমরা নেগলেক্ট করি, আমরা ভাবি নর্মালি এমনি কুকুর রাত্রে অনেক সময় ডাকে, আমরা সেটা মনে করি। তো দেখি যে আমরা না, তারা অনবরত ডেকেই যাচ্ছে, মানে বারবার শুধু বার্কিং করতেছে। তো সেই সময় ডাকার পরে আমরা ভাবি যে পিছনে কিছু আছে কিনা, আমি তাকাই পিছন দিকে তাকাই, আমি কিছুই দেখতে পাই না। শুধু দেখি যে 7 থেকে 8 হাত পিছনে কুকুরগুলো 2-3টা কুকুর ছিল ওখানে, 3টা কুকুর, এবং তারা ডাকাডাকি করছে। আমরা ভাবি যে নিশ্চয়ই কিছু না, আমরা আবার আমাদের মতো হয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি। তো দেখলাম যে আমরা যত আগাচ্ছি, আমি পিছন দিকে আবার তাকায় দেখি, মানে আমরা যত আগাচ্ছি সাউন্ডটাও আমাদের কাছাকাছি আসছে, অর্থাৎ পিছন দিকে তাকায় দেখি আমরা আগাচ্ছি, কুকুরগুলো আমাদের দিকে আসছে, এগিয়ে আসছে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স মেনটেন করে তারা এগিয়ে আসছে। তো এই জিনিসটা অড লাগে খুব, যে একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স কেন মেনটেন করছে। আর তখন আমার কাছে যে জিনিসটা সন্দেহ হয় সেটা হচ্ছে যে আমার মনে হতে থাকে যে আমাদের পিছনে হয়তো এমন কেউ আমাদেরকে ফলো করছে যাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, বাট কুকুর বিড়াল এরা তো অনেক অবলা জীব, এরা হয়তো অনেক কিছু বুঝতে পারে। তো এই জিনিসটা সন্দেহ হওয়ার পর যে মনে হতে থাকে যে নিশ্চয়ই আমাদের পিছনে কেউ একজন আছে যে আমাদের ফলো করতেছে। তো এটা আমার খুবই ভয় লাগে। তো প্রিন্সেরও জিনিসটা মানে খুবই ভয় লাগে। ও তখন আমাকে বলে যে দোস্ত কিছু না, হয়তো এটা আমরা নিজেরা বেশি ভাবছি, এটা কিছুই না দোস্ত, বাদ দে, এগুলো আমরা বিষয় করা দরকার। তো আমরা সামনে হাঁটতে থাকি। তো আমরা যখন সামনে হেঁটে যাই আরো কিছুক্ষণ, তারপরে হঠাৎ করে আমরা লক্ষ্য করি যে কুকুরের সাউন্ড গুলো একেবারে বন্ধ, কোনো সাউন্ড পাই না আমরা। তো তখন আবার পিছন দিকে তাকাই, পিছন দিকে তাকানোর পর দেখি যে কোনো সাউন্ড নাই। তো আমরা ভাবলাম, তখন বুঝলাম ও আচ্ছা নিশ্চয়ই আমরা তাহলে ভুল দেখছি বা ভুল শুনছি, মানে কুকুরের সাউন্ড এরকম ডাকছে কোনো কারণে, আমাদের কিছুর জন্য না, জাস্ট এমনি কুকুর ডাকছে। তো আমরা তখন আবার সামনের দিকে হাঁটা শুরু করি। তখন আবার সেই একই সাউন্ড, রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না যে আবার একই সাউন্ড, সেই কুকুরগুলো আবার ওখানে দাঁড়ায় আবার ডাকতেছে। ওই সময় কুকুরগুলো সাইডে ছিল, তারা ডাকাডাকি বন্ধ করছিল, মানে চলে যাওয়ার মতো অবস্থা, চলে যাচ্ছে। আবার দেখলাম যে ওখানে এসে আবার ডাকা শুরু করতেছে, এবং প্রথম যে জায়গায় আমাদের দিকে ফিরে ডাকতেছিল, এবার তারা মানে আমরা একটু কিছু দূর চলে আসছি, তো হর্টিকালচার ফার্মের দিকে ঘুরে তারা এবার মানে ডাকাডাকি করতেছে। তখন চোখ পড়লো আমার হর্টিকালচার ফার্মের দিকে, ওদিক ফিরে কেন ডাকতেছে। আর চোখ পড়তেই আমি যে জিনিসটা দেখি আমি কোনোদিন ভুলবো না, সেই জিনিসটা আমি হর্টিকালচার ফার্মের ভিতরে দেখি যে বাচ্চাটাকে আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, যে বাচ্চার মধ্যে একটা জিনিস মানে দৌড়ে যাচ্ছে খুব অল্প সময়ের জন্য, সেকেন্ডের মধ্যে। তো সেই জিনিসটাকে আমি দেখি একটা বাচ্চা অনেক দূর থেকে আমি দেখছি, যতটুকু আমি বুঝতে পারছি আমার মনে আছে, সেটা হচ্ছে একটা বাচ্চা খুবই ছোট, প্রায় 5 থেকে 6 বছরের হবে, একটা বাচ্চা মেয়ের মতো কিছুটা দেখলাম। তো সে একটা সাদা ফ্রক মতো পরা, সাদা একটা জিনিস পরা। এখন এত ছোট মেয়ে নিশ্চয়ই ফ্রকই পরবে, আমি এটা ধরে নিচ্ছি। আর চোখে আঙ্গুল দিয়ে, মানে বাচ্চাদেরকে অনেক সময় বাচ্চাদেরকে কোনো জিনিস না দিলে তারা কিন্তু কাঁদে, এবং কাঁদলে তারা বায়না ধরলে যে কাঁদাটা কাঁদে, অর্থাৎ চোখে আঙ্গুল দিয়ে চোখ মানে মলতে থাকে এক প্রকার বলতে গেলে, ওইভাবে কাঁদছে বাচ্চাটা। তো এটা দেখার পরে আমার অটোমেটিক্যালি মানে আমি বলতে গেলে আমার গাছ মানে শিরা দিয়ে উঠে একদম, আর আমি মানে প্রিন্সের হাতটা চাপে ধরি। আর প্রিন্সের হাত চাপে ধরলে প্রিন্সও আমার দিকে মানে একেবারে ফেড আপ অবস্থা আর কি, ও ভয় পেয়ে গেছে। তো এটা যখন হয় তখন আর দেরি না করে আর কি ওই অবস্থা থেকেই মানে প্রিন্স শুধু আমাকে এটা বলে, দোস্ত চল, এখানে আর থাকা যাবে না, এই কথা বলে আমি আর ওর দিকে তাকাইনি, আমিও দৌড় দিছি, আর ও দৌড় দেয় আমার সাথে। তো দৌড় দেওয়ার সময় কোনো কিছু খেয়াল করিনি, শুধু দৌড়াতে দেখি সামনে রাস্তা যতটুকু পর্যন্ত চিনি একাডেমিক ভবনের সাইড দিয়ে। তো সেই সময় অনেকক্ষণ পরে আমি পড়ে যাই, আমার এতটুকু শুধু মনে আছে যে আমি একটা মানে আমাদের পাতা মানে গাছের সামনে সাইডে যে গাছগুলো আছে, ফুলের গাছগুলো, সেগুলোর একটা দেবদারু গাছের একটা পাতা নিচে নেমে আসে, ওই পাতাটার সাথে আমি প্রচন্ড জোরে দৌড়াচ্ছিলাম। তো আমি ধাক্কা খাওয়ার পর আমি ওখানে আমার যতটুকু মনে পড়ে যে এরপর আমার আর কিছু মনে নেই, আমি ধাক্কা খাই এতটুকু। তো এর পরের দিন আমি যখন সকালে আমি ঘুম থেকে উঠি, তখন আমি জানতে পারি রাতে প্রিন্স আমাকে আমার রুমে পৌঁছে দেয়। তো আমি সেই অবস্থা মানে এরকম, আমি পৌঁছে আমি ওর কাছ থেকে পুরো কাহিনী শুনি, এরকম অবস্থা। তো এরপর
মানে আমার হালকা মতো একদিন আমার জ্বর মতো থাকে, আমার খুবই গা গরম থাকে, আমার জ্বর মতো থাকে, এরপর দিন আমি ক্লাস করতে পারিনি। তো তার থেকে ওকে ফাইন, সব অবস্থা মানে শেষ, কোনো সমস্যা নাই, এভাবে চলতেছে। আমি ওকে ঘটনা শেখে এবার আমরা ভুলে যেতে থাকি সবকিছু, যে যা হয়েছে হয়েছে, আমরা কাউকে বলবো না, প্লাস আমরা ভুলে যাই সবকিছু। কিন্তু তার থেকে তিন দিন পরের কথা, যেহেতু ওরকম সেদিন রিসেন্টলি আমি একটা ভয় পাইছি। আমি জেনারেলি আমরা ওরকম বাইরে যাই রাতে, বাট সেই সময়টা আমরা সেটা অফ মানে বলি যে দোস্ত যাইতে ইচ্ছা করতেছে না, আমরা যাবো না, এইভাবে করে আমরা দুজন আর প্রায় বের হই না। তো 3 দিন পরের কথা, যেহেতু বের হই না, তার পরের দিন আমি রুমে থাকি যে এরকম। তো তার পরের দিন আমার একটা এক্সাম থাকে, আমাদের অ্যাগ্রোনমি এক্সাম, আমি বলে নিই, অ্যাগ্রোনমি একটা ক্লাস টেস্ট থাকে। তো মানে ক্লাস টেস্টটা যখন ছিল তখন আমি পড়াশোনা করি রাতে, দিনে পড়তে ইচ্ছা হয় না, রাতেই পড়ি ম্যাক্সিমাম। তো তখন পড়াশোনা করতে হতো, একসময় খুব মানে নিজের কাছে খারাপ লাগছে, আর পড়তে ইচ্ছা করছে না, কালকে পরীক্ষা। তো তখন প্রায় আমার যতটুকু মনে পড়ে রাত 2:45 বাজবে। আমি তখন মনে হচ্ছে ঠিক আছে, এখন তো রাতে তো আমি বাইরে যাবো না, তাহলে টিভি রুম থেকে একটু ঘুরে আসি। আর জেনারেলি অত রাতে টিভি রুমে আসলে বলতে গেলে তেমন কেউ থাকে না, আর আমাদের হলে টিভি রুম 3টা, সুতরাং যে কোনো একটা ফাঁকা তো ইজিলি পাওয়া যাবে। তো আমি এই জন্য টিভি রুমে যাই। টিভি রুমে যাওয়ার পর আমি দেখি যে টিভি রুমটা ফাঁকা, কেউ নেই। তো প্রথমেই বলে রাখি, টিভি রুমটা আমাদের সিরাজউদ্দৌলা হলের একেবারে ডান সাইডে শেষের দিকে, আর ওটার সাইডে আমাদের 2টা জানালা আছে, অর্থাৎ ওইটার দক্ষিণ সাইডে আমাদের 2টা জানালা আছে। ওই জানালা দিয়ে যে ওভারভিউটা দেখা যায় অপর সাইডে, সেই জায়গাটা অত্যন্ত জঙ্গল। আর আমি যতটুকু খবর নেই, মানে আমি যতটুকু জানি এখানে আসার পর, সেই জায়গাটা হচ্ছে ওই জায়গায় আগে চিনমৈত্রী থেকে একেবারে আগারগা পর্যন্ত বিশাল বড় একটা নালা ছিল। এটা অনেক অনেক বছর আগের কথা, 1990 সালের দিকের কথা, আমি যখন শুনি আর কি, এটা আমার শোনার কথা। তো এরকম একটা নালা ছিল এবং ওখানে অনেক মাছ পাওয়া যেত। তো অনেক অকারেন্স ওখানে ঘটছে, এই জন্য সবাই ওই জায়গাটাকে একটু বলে যে ওই জায়গাটা একটু মানে খারাপ, ওই জায়গাটা সম্পর্কে অনেক কথা আছে। তো এই জন্য জেনারেলি ওইখানে কেউ যায় না, আর রাতে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। বাট সেদিন একটু হালকা বাতাস হচ্ছিল, আমি ওইদিকে মনোনিবেশ করিনি, আমি টিভি রুমে আসছি এবং আমি টেলিভিশন যথারীতি দেখার জন্য আমি চলে আসছি। তো আমি টিভি রুমে বসলাম, বসে আমি টেলিভিশনটা অন করলাম। টেলিভিশনটা আমি দেখছি, তো একটা চ্যানেল, আমি চ্যানেলগুলো ঘুরাচ্ছি জাস্ট এমনি কোথায় ভালো লাগে দেখার জন্য। তো সেই সময় কিছুক্ষণ ভালোই চললো, টেলিভিশনে নট প্রবলেম, কোনো সমস্যা নাই। তো কিছুক্ষণ পরে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে টেলিভিশনটা হালকা মানে পর্দা ঝিঝি করতেছে, সেই চ্যানেলটা ঝিঝি করতেছে। তখন আমি মানে ডিস্টার্ব করতেছে। তখন আমি মানে চিন্তা করলাম যে এত রাতে ডিসেল লাইনের কি প্রবলেম হলো আবার, যে কেন ডিস্টার্ব করতেছে। তো আমি চিন্তা একটু ওয়েট করি, দ্বিতীয়বার দেখি ওয়েট করে, দেখি যে ঠিক হচ্ছে না। তারপর আমি আমার পকেট থেকে মোবাইলটা বের করি। মোবাইলটা বের করার পর আমি আমার নিচের দিকে মোবাইলটা ধরে মানে মোবাইলের বাটনগুলো আমি চাপি আর কি, এমনি নিজে টাইম পাস করার জন্য। তো সেই সময় হঠাৎ করে যে জিনিসটা খেয়াল করে দেখি যে টিভিটা আবার সাউন্ডগুলো খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো আমি ভাবি টিভিটা মনে হয় চ্যানেলগুলো খুব ইজিলি পাস হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, ডিস্টার্ব চলে গেছে। তো আমি তাকাতেই আবার প্রবলেম আবার শুরু। তো আমার কাছে জিনিসটা খুব মানে অদ্ভুত লাগে যে কি ব্যাপার, তাকাইলে আমার এরকম শুরু হচ্ছে। তো আমি তারপরে জিনিসটা গুরুত্ব দিইনি, আমি এমনি ঘাড়ে হাত দিয়ে আমি ডান দিকে ফিরে জানলাটার দিকে, যে জানলাটার কথা বললাম যে ওই সাইডে একটু সমস্যা, ওইদিকে আমি তাকায় আছি বাইরের দিকে তাকাতে দেখলাম আবার টিভি ওকে, আবার ফাইনালি মানে সাউন্ড শোনা যাচ্ছে, মানে একদম ক্লিয়ার। তো আমি আবার যখন টিভির দিকে তাকালাম তখনই আবার প্রবলেম। অর্থাৎ আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি ভাবে দেখলাম যে আমি যতবারই টেলিভিশনটার দিকে তাকাচ্ছি ততবারই প্রবলেমটা হচ্ছে, ততবারই ডিস্টার্বটা করতেছে। কিন্তু মানে যখনই আমি অন্যদিকে ফিরছি তখন আর কোনো ডিস্টার্ব করতেছে না। তো এই জিনিসটা দেখার পর আমার একটু খারাপ লাগলো, কি ব্যাপার এত রাতে আমি যখনই তাকাচ্ছি তখনই ডিস্টার্ব করতেছে। তো এরকম হওয়ার পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ডিশের লাইনটা একটু দেখি ওটা ঠিক আছে নাকি। তো ডিশের লাইনটা আমি আবার নিজে হাত দিয়ে ডিশের লাইনটা আমি চেঞ্জ করে আমি ওপেন করে আবার আমি মানে ভিতরে প্লাগ ইন করলাম। প্লাগ ইন করার পরও প্রবলেম সলভ হলো না, প্রবলেম একই যা আছে তাই প্রবলেম চলতে থাকলো। আমি তাকালেই ঝিঝি হচ্ছে, আমি না তাকালেই ঝিঝি হচ্ছে না, এরকম অবস্থা। তো এই ঘটনা এটা দেখার পরে তো আমার কাছে খুব অদ্ভুত লাগে, এবং সে সময় আমি যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, আমি নিজে ভাবতেছি যে তাহলে কি মানে এমন কোন বিষয় যে আমার পিছনে কেউ একজন আছে
যে আমার পিছনে কেউ একজন আছে যে তার যে আমার জন্য দেখতে পাচ্ছে না বা এরকম কিছু একটা। তো এই জিনিসটা আমার কাছে খুব ইয়া লাগে। আর পিছনে একজন বসে থাকলে কিন্তু আসলে অনেকটা ফিল করা যায়। মানুষের সিক্স সেন্স বলে একটা জিনিস আছে, যে জিনিসটা কিন্তু আসলে মানে পিছনে একজন লোক যেতে যাচ্ছে বা হাঁটার সময় বা বুঝতে পেরেছি। তারপরে বলেন, হ্যাঁ তারপরে কি ঘটলো, ফাইনালি ঘটনাটা কি ঘটলো? আচ্ছা, তো তারপরে আমি ওখান থেকে তাকাই, আমি সাহস করে তাকাই, ভাবি যে পিছনে কেউ আছে। আমি সাহস করে তাকাই, সাহস করে তাকানোর পর আমি দেখি আসলে কেউ নেই ওখানে, সম্পূর্ণ একদম ফাঁকা। আমার পিছনে 4টা রো এবং 2টা কলাম, 8টা বেঞ্চ টোটাল, এবং সবগুলো ফাঁকা। দেখার পর আমার মনে হলো আচ্ছা তাহলে কোনো সমস্যা নেই। তো আমি তখন এটা টিভির প্রবলেমটা সলভ করার জন্য আমি টিভির কাছে গেলাম এবং লাইন আমি চিন্তা করলাম যে মূল কানেকশনটা আমি খুলে আবার লাগাই। যখন আমি মূল কানেকশনটা খুললাম, আবার যখন লাগাচ্ছি দেখলাম যে এবার নিজের থেকেই মানে লাইন মানে টিভির কানেকশনটা ঠিক মতো পাচ্ছে না। তো তখন আমি মানে বারবারই লাইন ইন করার চেষ্টা করতেছি, একবার পাচ্ছে একবার পাচ্ছে না। আর তখনই মানে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে অন্ধকারে টেলিভিশনের পর্দার ভিতরে যখন মানে টেলিভিশনে কারেন্ট থাকে না, তখন কিন্তু পিছনে যদি কেউ থাকে এক প্রকার মানে একজনের কালো ছায়া মতো বোঝা যায় যে আমি টেলিভিশনের সামনে দাঁড়ালাম কিন্তু টেলিভিশনটা অফ, তাহলে স্ক্রিনের মধ্যে কিন্তু আমার একটা কালো অবয়ব কিন্তু ভাসে উঠে আমার হুবহু চেহারা মতো, বা চোখ কান এগুলো কিন্তু বোঝা যায় না। তো আমি অন অফ করছি, মানে দেখতে পাচ্ছি যে এরকম কানেকশন পাচ্ছে না। তখনই সেই সবচেয়ে অদ্ভুত জিনিসটা আমি দেখলাম, আমি কখনো এটা ভুলবো না। তো আমি দেখলাম যে আমি যে জায়গাটায় বসেছিলাম ঠিক আমার এক বেঞ্চ পিছনে আমার বরাবর আমি যে বাচ্চাটাকে দেখেছিলাম যে হর্টিকালচার মানে ফার্মে যে চোখ মুছতে কাঁদতেছিল, তো সেই বাচ্চাটার মতোই হুবহু ওরকমই ভাবে বসে আছে এবং একটা বাচ্চা চোখে আঙ্গুল দিয়ে ওরকম ভাবে চোখ মুছতেছে। আমি এটা টিভির স্ক্রিনের ভিতর দেখতে পাই। এটা দেখার পরে আমি মানে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না। আমি ভয়ে আমি কি কাঁপতেছি এবং আমি যে ওখান থেকে দৌড়াবো না আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমি তখন ওখানে তাকালাম পিছন দিকে, কিন্তু আমি আসলে কিছু দেখতে পাইনি। পিছন দিকে তাকায় আমি কিছু দেখতে পাইনি। তখন আরো বেশি আমার খারাপ লাগলো। আবার আমি টিভির স্ক্রিন দিকে তাকালাম, আমি দেখলাম যে আবার পিছনে ওখানে সে বসা। তো আমি ওখান থেকে জানলাম, আমি চিন্তা করলাম যে আমি কি করি এখন এত রাতে গার্ডকেও তো আমি কাছাকাছি পাবো না, যেহেতু হলের একদম কোনায় আমি শেষ প্রান্তে। তখন আমি দরজা দিয়ে চিন্তা করলাম যে আমি আর পিছনে তাকাবো না, যা হয়েছে টিভি কানেকশন দেওয়ার দরকার নাই, আমি সরাসরি দরজা দিয়ে দৌড়ায় যাবো। আর দরজা দিয়ে দৌড়ায় যখন যাচ্ছি তখনই আমি মানে সবচেয়ে জিনিসটা আমি দরজার সাথে ঘা খাই এবং আমি ওখানে মানে পড়ে যাই। আমার যতটুকু মনে পড়ে আগে দরজার সাথে ঘা খাই। এরপর আমি এর পরের দিন সকালে আমি পাই নিজেকে আমার বিছানায় পাই, আর জানতে পারি যে আমাকে মানে গার্ড যে ছিল সে আমাকে ধরে রাতে নিয়ে আসে। আরেকটা ব্যাপার রাসেল ভাই, 1 মিনিট, সেটা হচ্ছে যে আমার ইয়াটা যেটা মানে ঘটনা যে আমি শুনি সেটা হচ্ছে যে এই ঘটনাটা সবচেয়ে বড় বিষয় এটাই যে ওটার পাশে একটা প্রবলেম ছিল ওই ইয়াটার পাশে। আর হর্টিকালচার ফার্মের ওটা হচ্ছে যে বহুত বছর আগে আমি পরে এইগুলা নিয়ে মানে আলাপ করি ওই মামাদের সাথে, ওখানে যারা কাজ করতো আর কি। আর আমাদের হলেরই জাকির ভাই যে ডাইনিং চালায়, আমি তার কাছে এইগুলো সম্পর্কে বলার পর সে বলে যে হ্যাঁ আমাদের ওই সাইডটা একটু প্রবলেম আছে। আমি বহুত বছর আগে, আজকে 20 বছর সে ওখানে চাকরি করছে। আর হর্টিকালচার ফার্মের কথা সে বললো যে ওখানে এক স্টাফের একটা ছোট বাচ্চা এখান থেকে অনেক বছর আগে সে পাশে যে পুকুরটা আছে, ওখানে একটা পুকুর আছে, ওই পুকুরে পড়ে সে মারা গিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু SMS চলে এসছে। আমাকে ফাহিমা গুলশান থেকে লিখেছেন যে আজ আমাদের বাসায় আজ কেউ নেই, একা ভূত FM শুনছি। তৃপ্তি কল্যাণপুর থেকে আমাদের লিখেছেন যে জানি SMS দিলেও কেউ পড়বে না, তবুও দিলাম, আমি আর আমার ছোট ভাই ভূত FM শুনছি। আপনি জেনে ফেলেছেন যে আমরা SMS পড়বো, তারপরে পড়লাম, কি অলৌকিক ব্যাপার। কাউসার নাটোর থেকে লিখেছেন ভূত FM এর সব গল্প মিথ্যার বানানো, এমন অনেক ঘটনা ভূত FM এ শুনেছি, অনেক যা আমি আগেও শুনেছি। আমি আপনাকে SMS করার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং বুঝতে পারছি যে আপনি আমাদের সবার চাইতে অনেক বেশি বুদ্ধিমান। এটা আমি এইটুকু আমি বুঝতে পারলাম আর কি। আর বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান কাউসার, আপনার কাছে প্রশ্ন যে আগে যে ঘটনা শুনেছেন সেই ঘটনা যখন আরো একবার শুনেছেন সেটার সাথে সত্যি মিথ্যার সম্পর্কটা কি? আর সবচাইতে বড় কথা যে সত্য মিথ্যা কোনো কিছু আপনি যেমন প্রমাণ খোঁজার জন্য বসেছেন, আমরা সেরকম কোনো কিছু প্রমাণ করার জন্য বসি নাই। আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বসেছি, সত্যি বা মিথ্যা প্রমাণ করার জন্য মানে বসি নাই। এটা যারা মানে শুনছেন তারা নিজেরা যারা এনজয় করছেন তারাই শুনছেন। আর যদি আপনি সত্য মিথ্যা খুঁজতে গিয়েও এক ধরনের আনন্দ পান তাহলে সেই আনন্দ করতেও আমাদের কোনো ক্ষতি নাই, মানে আপনার ক্ষতিতে কোনো ক্ষতি নাই, আপনি করতে থাকুন, কোনো সমস্যা নেই। নিশা আমাদেরকে SMS করেছেন। নিশা SMS করে বলেছেন যে ভাইয়া মনটা খুব খারাপ, কিছুটা নার্ভাস বলতে পারেন।
পারেন, এবং কারণ কালকে রেজাল্ট দিবে, তাহলে তো বুঝতেই পারছি যে আপনি অনেক বেশি নার্ভাস। রেজাল্ট যেহেতু দিবে, দোয়া করি আপনার রেজাল্ট অনেক বেশি ভালো হোক। আমাদেরকে বিটু SMS করেছেন, বিটু দাস। তিনি বলছেন যে তারা 6 ফ্রেন্ড মিলে ভূত FM শুনছেন। রুমি রূপগঞ্জ থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমি, আমার বোন সাইমা, সাবা ও সামিয়া একসাথে ভূত FM শুনছি। আর আমাদেরকে ডেভিড SMS করেছেন, তিনি বলছেন যে ভূত FM কি থার্সডেতে করে? না, ভূত FM থার্সডেতে করাটা ঠিক হবে না। থার্সডেতে ম্যাক্সিমাম মানুষ যেটা করেন যে সারা উইকে প্রচন্ড ব্যস্ত থাকার পরে ওই দিনটা সবাই মজা করেন, ওই দিনটাতে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে একটু রিল্যাক্স থাকতে চায়। ওই দিন ভয় দেখানোটা কেমন যেন হয়ে যায়। খোকন আমাদেরকে লিখেছেন মুসলিম ভবন ময়মনসিং থেকে যে আই লাভ ভূত FM। আর সাব্বো আমাকে শান্তিনগর থেকে লিখেছেন যে টু টেস্ট দ্য রিয়েল ফিয়ার আই এম লিসনিং টু ইউ সুইচিং অফ দ্য লাইট, দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ গুড। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। সাকিব আমাদের লিখেছেন আমার বয়স 12, আমিও আমার ছোট বোন লাইট অফ করে ভূত FM শুনছি। রাফি আমাদের লিখেছেন হালিশহর চট্টগ্রাম থেকে যে কারেন্ট নাই, অন্ধকারে বসে ভূত FM শুনছি। বুলু এবং দুলু পাইকগাছা থেকে লিখেছেন আমার জীবনে অনেক ঘটনা আছে, একটা ভয়ঙ্কর ঘটনা আছে, এই নাম্বারে রাসেল ভাই ইমেল অথবা SMS করে দিন। আচ্ছা, আমি যেটা বলবো যে আপনাকে ঘটনাটা কিন্তু পাঠাতে হবে, ইমেল করে পাঠাতে হবে। ইমেল করে অনেকেই দেখি যে আপনি বলেন যে এই নাম্বারে ফোন করুন বা এই নাম্বারে ফোন করে ঘটনা শুনুন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে অবশ্যই আপনাকে ইমেল করতে হবে এবং ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাটা পাঠিয়ে দিতে হবে, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। যদি আপনার ঘটনাটা সিলেক্টেড হয় দেন আপনি শুধুমাত্র কল পাবেন, আদারওয়াইজ কোনো কল পাওয়ার সম্ভাবনা নেই। মাসুদ রানা গাজীপুর চৌরাস্তা থেকে লিখেছেন যে আজকে ফার্স্ট স্টোরিটা তার অনেক বেশি ভালো লেগেছে, থ্যাংক ইউ। ইমতিয়াজ লিখেছেন যে আচ্ছা ইউরো কাপ নিয়ে তিনি কথা বলেছেন। আচ্ছা, ইউরো শুরু হয়েছে আজকে থেকে, সবাই জানেন যে আজকে 10:30 থেকে শুরু হওয়ার কথা এবং রাত জেগে খেলা দেখার একটা ব্যাপার আজকেও আছে সেটা, এবং অনেকে হয়তো দেখবেন। হল্যান্ডের জন্য দোয়া করতে বলেছেন, হল্যান্ডের খেলা আমারও অনেক বেশি ভালো লাগে, দোয়া করি যে ভালো কিছু করুক এবার হল্যান্ড। ডক্টর আকাশ আমাকে লিখেছেন যে আই এম এগেইন লিসনিং ভূত FM টুডে। ওকে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। তুষার লালমাটিয়া কলেজ হোস্টেল থেকে লিখেছেন তারা 5 ফ্রেন্ড একসঙ্গে ভূত FM শুনছেন। চিটাগং থেকে রনি লিখেছেন ভাই আমার SMS-টা পড়ো, আমি চিটাগং থেকে লিখছি। এবং যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ছোট্ট ব্রেকে, তারপরে ফিরে আসবো নতুন গেস্টকে নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আগের মতো এখনো আমি আপনার সাথে আছি রাসেল এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের নতুন একজন গেস্ট আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন এবং তার কাছ থেকে শুনবো তার ঘটনা। আপনার নামটা একটু বলবেন? আপনাকে ধন্যবাদ আমাকে রেডিও ফুর্তিতে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম আমির হোসেন সাজু, আমি নোয়াখালী থেকে আসছি। আমার আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমার ভাই ভাবি এবং অনেক ইভেনাকে একটু ধন্যবাদ জানাই, তারা আমাকে অনুপ্রেরণা যোগাইছে এখানে। আচ্ছা, ধন্যবাদ জানানো হয়ে গেল, আমরা ঘটনা যাবো। এই ঘটনাটা 1960-65 সালের ঘটনা, আমার আব্বুর সাথে ঘটা। আচ্ছা, আমাদের বাড়িটা হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ, বুশার্ট পৌরসভায়, ঠিক আছে। তো তখন রাসেল ভাই 60-65 সালে ওই জনমানব ছিল কম, এলাকায় ঘনবসতি ছিল কম। তো আমাদের বাজারের উপর ছিল দোকান ছিল, ওই দিন ছিল হাটবার। দোকানে কাজকর্ম সেরে আব্বু যখন বাড়ি ফিরবেন তখন রাত প্রায় 10টা-11টা বেজে যায়। তো রাত 10টা-11টা মানে হচ্ছে তখনকার অনেক রাত। আমি এখানে আপনাকে একটু থামাবো, আপনি কি একটু তাহলে সবার গল্পটা বুঝতে সুবিধা হবে যে আপনার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন দরবেশ ছিলেন, এটা যদি শুরুতে বলে দিতেন তাহলে। হ্যাঁ, আমার আব্বু একজন দরবেশ প্রকৃতি ছিলেন, এলাকার লোকজন ওনাকে দরবেশ নামে ছিলেন, নাদু দরবেশ বললে সবাই ছিলেন নোয়াখালীতে। আচ্ছা, তো আব্বু যখন বাড়ি ফিরছেন
তখন রাত্র 10টা-11টা বাজে। বাড়ির কাছে বলতে বাজার থেকে যখন বেরোলেন তখন দুটো কবরস্থান পড়ে। কবরস্থানের আগে আব্বু লক্ষ্য করলেন যে রাস্তার উপরে একটা গরু গাড়ি আব্বুর দিকে আসতেছে। আব্বুর কাছাকাছি চলে আসছে। আব্বু গরু গাড়ির কাছাকাছি চলে গেলেন, কিন্তু দেখলেন গরু গাড়ি একবার রাস্তার ডানে আর একবার বামে কাট করতেছে, আব্বুকে যেতে দিবে না। তো আব্বু এর আগ মুহূর্তে দোয়া দরুদ পড়ে ওনার শরীরটা বন্ধ করে ফেললেন আর কি। তো বন্ধ করে সাহস সঞ্চয় একটু কাছাকাছি গেলেন, গিয়ে দেখতে পেলেন গরু গাড়ির চালক নেই। চালক না থাকাতে আরো ভয় পেলেন, কাহিনীটা কি, গরু গাড়িটা করতে গেল কিন্তু চালক নাই। তো উনি আরো কাছাকাছি গিয়ে দেখলেন গরু গাড়ির মধ্যে অসংখ্য লাশ, প্রত্যেকটা লাশের গলা কাটা, তাজা রক্ত ঝরছে। আব্বু ভয়ে শিথিল হয়ে যাচ্ছেন, সমস্ত শরীর ওনার ঘামে গেছে। তো উনি যেহেতু একজন আউলিয়া টাইপের ছিলেন, দরবেশ প্রকৃতির ছিলেন, ওনার হাতে সবসময় একটা হ্যাজাক লাইট থাকতো আর একটা লাঠি থাকতো। উনি সজোরে লাঠি দিয়ে গাড়ির উপরে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে গাড়িটা ভ্যানিশ হয়ে গেল, দুয়ার কুণ্ডলি পাখি আকাশে মিশে গেল। এরপর আব্বু অগ্রসর হলেন। কবরস্থানটা পার করে যখন মসজিদের পুকুরে নামলেন, পুকুর পাড়ে উনি ওনার হাতের লাঠি এবং বাতিটা রেখে পুকুরে নামলেন। নাইমা উজু করে উঠে চলে আসতেছেন। পাড়ে এসে যখন উনি লাইট এবং বাতিটা নিতে যাবেন, ইনিমিট টাইম উনি লক্ষ্য করলেন কি পুকুর পাড়ে একটা তাল গাছ রয়েছে, যেটা আমিও দেখেছি। কবরস্থানগুলো মধ্যে এখন একটা কবরস্থান আছে বড়, এটা খুব পুকুর পাড়ের কবরস্থানটা। তো দেখেছি আব্বু দেখলেন কি তাল গাছের নিচে ছোট ছোট বাচ্চারা। ওনার চান্স এটুকু নাই এখন রাত্র কয়টা বাজে, আর বাচ্চারা এখন কোত্থেকে আসবে? বাচ্চারা ফসল সাজিয়ে পূজা করছে, ডালা সাজিয়ে। ওখান থেকে একটা বাচ্চা এসে আব্বুর পা ধরে পুকুর দিকে নেমে টানাচ্ছেন, পুকুরে নামিয়ে ফেলতেছে, পুকুরে নামানোর চেষ্টা করতেছে। আব্বু কি করলেন, ওর আরেক পা দিয়ে একটা লাথি মারলো। লাথি মারার পরে বাচ্চাটা পড়ে গেল, পড়ে যাইয়া কাঁদতেছে। আব্বুর মায়া হলো, বাচ্চাটাকে ধরতে যাবেন। ইন্ডিপেন্ডেন্ট বাচ্চাটা বড় হলো তো হলো এবং বিভৎস রূপ ধারণ করলো। আব্বু ভয় পাইলেন, ভয় পাইয়া মানে চিৎকার দিয়ে পুকুর পাড়ে উঠে গেলেন। উঠে ওনার হাতের যে লাঠি এবং লাইট বাতিটা নিলেন, নিয়ে ওদের পূজা করার স্থানে উনি আরেকটা বাড়ি মারলেন, আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওটাও বেনিশ হয়ে গেল। তো আব্বু বাড়িতে চলে গেলেন, কাউকে কোনো কথায় রাত্রে বললেন না বলে উনি ঘুমিয়ে পড়লেন। সকালবেলা উঠে আব্বু ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার দাদুর সাথে শেয়ার করলেন। তো দাদু আব্বুকে ইনফর্ম করলেন আব্বুর সাথে যে ঘটনাগুলো ঘটেছে ওটা ওনাকে বলা বাহুল্য যে আমার দাদু একজন ভালো নামাজি ফরজগার লোক ছিলেন। ওনার সেবা করতে করিম বক্স নামে একজন জিন, ওই জিনটার নাম ছিল করিম বক্স দাদুকে তার যদি নামাজের সময় ইনফর্ম করেছিলেন। এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে আরিফ আমাদেরকে শরীয়তপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে এবং তিনি সেটা বলতে চান, বাট আই ডোন্ট নো হাউ টু সেন্ড ইমেল। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে বলছি যে bhutfm@radiofurti.fm, এখানে আপনি ইমেলটা পাঠাতে হবে আপনাকে। আর স্পেলিংটিও বলে দিচ্ছি, bhutfm@radioforti.fm। এখানে আপনি আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। জ্যোতি আমাদের গাজীপুর থেকে লিখেছেন যে আমি আর রাফি একসাথে মিলে ভূত এফএম শুনছি। দ্য বস গৌরীপুর ময়মনসিং থেকে লিখেছেন এবং তিনি আরো ভয় পেতে চান। মিশু হালিশহর থেকে লিখেছেন যে আমার পিছনে একটা ভূত দাঁড়িয়ে আছে। ওকে। মিরপুর 14 থেকে লিখেছেন আমরা থ্রি ব্রাদার্স, শিমুম, দীপু এবং হচ্ছে আরেকটা নাম আমি পড়তে পারছি না। ভ্যাম্পায়ার বরিশাল থেকে লিখেছেন যে তিনি হচ্ছেন কি বলবো, তিনি ভ্যাম্পায়ারের মতো একটা কাজ এখন শুরু করতে চান, রক্ত খেতে চান, এরকম একটা কথা বলছেন আর কি। আর আমাদেরকে SMS করেছেন সাদাব শান্তিনগর থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন শাওন এবং তামান্না হরিয়ান্ত ইউনিয়ন হাউস রাজশাহী থেকে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন ভূত শুভ, SMS করেছেন উজ্জ্বল, SMS করেছেন জান্নাতুল, এছাড়াও কুঞ্জ
অমিয়, তাছাড়াও দেখতে পাচ্ছি আসাদ, মনির, সজীব, হৃদয়, কেরানীগঞ্জ থেকে, রিয়াজ, চিটাগং থেকে। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আরো একবার ছোট একটা ব্রেক নিতে হচ্ছে এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটু পরেই। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় 12:40 আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাস্তেল আছি, সাথে আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে লাস্ট উইকে আপনারা বলেছিলেন যে আমরা যেন বাবু ভাইকে আবারও নিয়ে আসি। তো আহমেদ বাবু তিনি আমাদের সঙ্গে এখন এসেছেন, আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং তিনি গতদিনের মতো আবারও আপনাদের ঘটনা শোনাবেন এবং আপনারা গতদিন তার ঘটনা অনেক পছন্দ করেছিলেন। বিশেষ করে লাস্ট যে ঘটনাটা তিনি শুনিয়েছিলেন সেই ঘটনাটা অনেক বেশি প্রশংসিত হয়েছিল। তার আগে আমি কিছু SMS পড়ে ফেলি। পিঙ্কি মোহাম্মদপুর থেকে লিখেছেন যে আমার মা খুব পছন্দ করে ভূত FM, আমি আমার মা ভূত FM শুনছি। থ্যাংক ইউ দুজনকেই আমাদের সঙ্গে থাকার জন্য। রাসেল ভাইয়া, আমরা রাজশাহী থেকে 1 মাস থেকে আমরা 4 জন ফ্রেন্ড, সজল, তারপরে জামিরা, সাত্তার, তাপস সবাই মিলে ভূত FM শুনছি। মিতা আমাদেরকে SMS করেছেন, তিনি বলেছেন যে ঠিক মানে জমছে না তার কাছে মনে হচ্ছে এবং তিনি বলছেন যদি চার্চ নিয়ে বা এরকম কোনো ঘটনা যদি মানে বলা যেত তাহলে ভালো হতো এবং তিনি বলছেন ক্যান ইউ মেক স্টোরি উইথ চার্চ। আমাদের কথা হচ্ছে, ঘটনা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যদি আপনি যেটা বলছেন সেটা যদি করতাম তাহলে আমার মনে হয় না যে রাজ্যে এত মানুষ শুনতো। বানানো ঘটনা যেগুলো আছে সেগুলো মানে যে কোনো আপনি মানে নেট থেকেও নামাতে পারেন বা কোনো ভিডিও লাইব্রেরিতে গিয়ে আপনি খোঁজ নিয়ে সিনেমা দেখে ফেলতে পারেন। এখানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে মানুষজন এখানে আসেন তাদের সাথে তাদের লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতে। সেই ঘটনাগুলোর প্রেক্ষাপট হলিউডের হরর ফিল্মগুলোর মতো হবে না, সেটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আমাদেরকে আদিব অ্যান্ড আবৃত্তি তারা আমাকে SMS করছেন শান্তিনগর থেকে। রাসেল ভাইয়া আমরা খুব সাহস করে ভূত FM শুনছি, ভয় লাগছে তাও শুনছি। কবির খুলনা থেকে লিখেছেন যে গুড ইভিনিং রাসেল ভাই, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। মিরাজ আমাকে লিখেছেন শ্যামলী থেকে যে ভূত FM রক্স, আজকের গল্পগুলো মজা লাগছে, লাইট অফ করে শুনছি, এনজয়িং আ লট। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদেরকে SMS পাঠাচ্ছেন এবং ইমেল পাঠাচ্ছেন। আর সেই সাথে আমরা এখন চলে যাব ঘটনায়। বাবু ভাই আপনার মানে দ্য ফ্লোর ইজ ইয়োর্স। সো I just want to say hello to the listeners যারা শুনছেন কষ্ট করে রাত জেগে। আর আরেকবার পরিচয় দিতে হবে, আজকে হয়তো অনেকে নতুন জয়েন করছেন যারা কতদিন হয়তো। আমি আহমেদ বাবু বলছি, আমি ঢাকা লালমাটিয়া থেকে বলছি। লালমাটিয়া থেকে না, লালমাটিয়া থাকি আর কি। আচ্ছা, ওকে। এনিওয়ে, তো আজকে কয়েকটা ঘটনা বলবো ছোট ছোট, এর মধ্যে খুব ছোট একটা বলছি। ফার্স্ট ঘটনাটা যেটা টেলিভিশন নিয়ে একটু আগে বলা হয়েছে কিছু, এটা আবার মানে আপনার শুনতে বেশ ভয়ও পেতে পারেন যারা একলা টিভি দেখেন। এই কয়েকদিন আগে আমার এক ছোট ভাই ও বলতেছিল যে রাতে ও টিভি দেখছিল। হ্যাঁ, মানে হি ওয়াজ ওয়ার্কিং অন দ্য কম্পিউটারে কাজ করছে আর টিভি দেখছে। তো হঠাৎ ও টিভির দিকে তাকিয়ে দেখে যে ওই যে মানে টিভিতে খবর পড়ছে, সে তাকিয়ে আছে তার দিকে এবং একসময় সে ভেঙচি কাটলো। সো এটা ঘটার কিন্তু কোনো কারণ নাই, ইট ওয়াজ স্কেরি, কারণ এটা একটা লাইভলি টেলিকাস্ট এবং ওকে স্পেসিফিকলি ভেঙচি কাটার জন্য তো নিশ্চয়ই জিনিসটা হয়নি, এটা হঠাৎ ঘটার কথা না। তো পরবর্তী সে বুঝলো সোর্ট অফ ইলিউশন। তা আগে আপনাকে বলছি যে এই জিন কিন্তু এই কাজটা করতে পারে, আপনাকে যে কোনো রকমের ভয় তারা দেখাতে পারে। তো ইট ওয়াজ এ স্মল থিং, ওই টিভি সংক্রান্ত যেহেতু সেটার জন্য। তো এখন আসলে একটা ঘটনায় যাই। তো দুটো ঘটনা আছে, দেশের এবং বিদেশের। ওকে, কোনটা আগে বলবো? দেশ দিয়ে শুরু করি। আচ্ছা, দেশে এই ঘটনাটা আমার এক রিলেটিভের, উনি সম্পর্কে আমার মামা হন। তো ব্যাক ইন লাইক আর্লি 80s এর ঘটনা। তো উনি গ্রামের বাড়িতে যেতেন, আসতেন, থাকতেন না, মানে সে ওখানে যেতেন এবং বেড়ায় চলে আসতেন আর কি। তো একবার উনি গ্রামে যান, বেশ কিছু সময় কাটান। তো ওখানে একজন জাদুকরের সাথে তার পরিচয় হয়। জাদুকর মানে গ্রামের জাদুকর বলতে কিন্তু ওরা ম্যাজিক দেখায় না, মানে সে যা করে ব্ল্যাক ম্যাজিক করে।
আচ্ছা, সে ব্ল্যাক ম্যাজিক করে। তো ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে তার পরিচয় হয়, কথাবার্তা হয়। তো কথাবার্তা বলার পর্যায়ে তো সে খুব মজা পায়। মজাটা এভাবে শুরু হয়, মিষ্টির দোকানে বসেছিল আর কি উনি ওই ম্যাজিশিয়ানের সাথে, একই রকম বয়স, একটু ছোট বড় আর কি। তো ওই ম্যাজিশিয়ান তাকে কথা মানে গল্প গুজব করার পরে বলতেছে একটা জাদু দেখা। বলে কি জাদু? ওঠার সময় বলতেছে জাদু মানে আর কি দেখাবো তোমাকে পরে। তো যখন উঠে যাচ্ছে দেখে যে বেঞ্চটা ওর পেছনে পেছনে উঠে যাচ্ছে, বেঞ্চ নামে না। তো খুব হয়ে গেছে, 8টার মতো বেঞ্চ উঠে আসে, অনেক কষ্ট করে বেঞ্চটা নামাইছে। নামানোর পর সে বলছে যে আমাকে তোমার জাদু শিখাতে হবে, আই ওয়ান্ট টু লার্ন। তো বলছে জাদু কিভাবে শিখবা? তুমি যদি আসলে শিখো, আমি যেটা করি সেটা ব্ল্যাক ম্যাজিক, তো তুমি তো একজন মুসলমান ঘরের ছেলে, তুমি শিখবা না। তো বলছে না, আমি শিখতে চাই। তো বিভিন্ন যাই হোক অনেক কথাবার্তার পর বা অনেক চেষ্টা চরিত্রের পরে ওকে একটা রিচুয়াল পালন করতে বলে। রিচুয়াল তো হচ্ছে যে আপকামিং যে সামনে যে অমাবস্যাটা আছে, এই অমাবস্যা রাতে খালি গায়ে ওকে বলে যে তুমি গোসল করবে। আগে গোসল করে খালি গায়ে ওর দেওয়া এক ধরনের তেল শরীরে মেখে, ওর কাছ থেকে দেওয়া জাদু করে এটা মেখে তোমাকে শ্মশান ঘাটে যেতে হবে। শ্মশান ঘাটে যে তুমি এই গত কয়েকদিন আগে একটা বাচ্চা, মানে বাচ্চাটা আসলে কি বলবো আর কি, মানে এটা মানে অবৈধ আর কি, হ্যাঁ, মারা গেছে আর কি। মারার পরে ও মাটাও আত্মহত্যা করছিল আর কি। আর ওই মানে বাচ্চারা হিন্দু ফ্যামিলির ছিল, সুতরাং ওরা ওই ছোট বাচ্চাকে নাকি পোড়ায় না, ওরা মাটিতে দেয়, কবরের মতো দিয়ে দেয় আর কি। তো বলছে তুমি শ্মশান ঘাটে যাবা, যে ওখানে বাচ্চার লাশ আছে, সে বাচ্চার লাশের থেকে বাম হাতের হাড্ডিটা নিয়ে আসবা যদি পারো, এবং যাওয়ার সময় তুমি পিছনে তাকাবা না, আসার সময় পিছনে তাকাবা না। তো যাকে বলছে তো সে এগ্রি করলো আর কি, সে বললো যে আমি করব। তো নেক্সট যে অমাবস্যা, তো সেই দিন সে মোটামুটি প্ল্যান প্রোগ্রাম করে রওনা দিল একইভাবে। তো গ্রামের রাত তো বুঝেন, তার মুখ থেকেই শোনা গল্পগুলো যে অন্ধকার, বেশ অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। অমাবস্যা এমনি অন্ধকার, মানে যে আকাশের আলো খুব একটা দেখা যায় না। তো বলতেছে বাঁশঝাড় বা এইসব জায়গায় হালকা হালকা জোনাকি কিছু আছে, এই দেখতে পাচ্ছে সে। তো হাঁটতে হাঁটতে শ্মশান ঘাট পর্যন্ত সে গেল আর কি। তো শ্মশান ঘাট পর্যন্ত যাওয়ার পথে খুব একটা সে কিছু ফিল করেনি, হ্যাঁ, হালকা কুকুরের ডাক টাক শুনছে। তো ওকে বলছে যে তুমি কিন্তু মেন সমস্যাটা ফিল করবা যখন তুমি ব্যাক করবা, তখন ফেরার সময় অবশ্যই তুমি তখন পিছিয়ে ফিরে তাকাবা না, তাহলে কিন্তু ক্ষতি হবে তোমার। তো ওই কুকুরের ডাকটা একটু শুনছে, বাট মানে ওই শিয়াল কুকুরের ডাক, বাট ইটস নাথিং লাইক দ্যাট। তো যখন যাওয়ার পর শ্মশান ঘাটে এন্ট্রেন্সটা যখন ঢোকার পর ওখানে যেই তার ভয় লাগা শুরু করে, মূলত পুরো ব্যারেন ল্যান্ড, মানে পুরো খালি। এর আগে ওখানে লাশ টাশ পোড়ানো হয়েছে কিছু জায়গায়, মানে স্তূপ হয়ে আছে কিছু এরকম। তো যায় যে ও ডিটেক্ট করে যে কোনটা সে কবর। ওকে বলা থাকে যে পানির পাশে, ঠিক নদী তার পাশে জলার পাশে কবরটা। তো উনি ওটার কাছে যায়, যে উনার ওইখানে একটা লাঠি বা সামথিং পায়, সেটা দিয়ে উনি কবরটা খোঁড়া শুরু করে। তো খুঁড়তে উনি এক পর্যায়ে কিন্তু ওই বাচ্চাটার ওই যে ডিকম্পোস্ট একটা মানে পায় আর কি, বেশ লাশ আর কি। নেওয়ার পর উনি করে কি, মানে হি ম্যানেজ টু, মানে সে ওই বাম হাতের হাড্ডিটা খোলেও সেটা সে টেনে খুলে ফেলে। তো খুলে যখন ফেলতেছে সেই সময় উনি ওই মানে হঠাৎ করে পানির উপরে ওনার চোখটা যায়, যে পাশে যে পানিটা ছিল, পানিটা ওইখানে ওই হালকা আলোতে উনি দেখতে পায়, হালকা আলো মানে খুব বেশি আলো না, ওই পানিতে ওই বাচ্চার যে মাটা সেটাকে মানে ইনফ্যাক্ট ওই যে মানে বুঝতে পারছে উনি, বাচ্চার মাটা তাকায় আছে ওনার দিকে, চুলগুলা খোলা একদিকে, আচ্ছা চুলগুলা খোলা একদিকে পড়ে আছে, হালকা বাতাসে উঠতেছে চুলগুলা, ওনার দিকে তাকায় আছে, এবং ইনফ্যাক্ট মুখটা অনেকটা হাসি। অল্প আলোতেও সেটা সে দেখতে পাইছে। দেখার পর সে তখন সব হিত জ্ঞান হারা ফেলে আর কি, মানে সব বই ফেলে টেলে সে ঝেড়ে দৌড় দেয়। তো দৌড় দিয়ে আসার সময় তখন উনি বলছে যে মনে হচ্ছিল যে অনেক কিছু পিছনে শব্দ শুনতেছে। এনিওয়ে সে বাসা পর্যন্ত আসতে পারে আর কি, বাসা পর্যন্ত ফিরে আসে, এসে মানে অনেকটা মানে আর কি মানে উদ্ভ্রান্ত মতো হয়ে যায়, তখন তাকে গোসল টোসল দিয়ে ঠিক করে। আচ্ছা, এই হচ্ছে একটা ঘটনা। ওকে, আমরা এখন সরাসরি তাহলে আবার বাইরের ঘটনাটায় চলে যাই। রাইট, এই বাইরের ঘটনাটা হচ্ছে আমার নিজের এক্সপেরিয়েন্স। আমি আপনাকে বলছিলাম গতবারও যে আমি আর আমার এক ফ্রেন্ড ছিলাম আর কি, ওর নাম রয়। আমরা একসাথে বিভিন্ন জায়গায় যেতাম, ওই জাস্ট মানে হান্ট দিস প্যারানর্মাল থিংস টু সি, যে কিছু জিনিসকে আমরা পাই কিনা দেখার আগ্রহে আর কি। তো
ও সবকিছু চিনতো, ওই এলাকা ওর নখদর্পণে সব জানে। তা একটা জায়গার কথা আমাকে বলে যে অনেক জায়গার কথাই বলে, এই জায়গাটার কথা স্পেসিফিকলি ওকে বলে। আমি তার আগের দিন নিউ ইয়র্ক থেকে আসছি, ফ্লোরিডা আবার ব্যাক করে নিউ ইয়র্কে কাজে গেছিলাম। আসার পর আমাকে বলতেছে যে আজকে তো তুমি বেশ কয়েকদিন ফ্রি, তো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। সেই জায়গাটা হচ্ছে একটা হন্টেড প্লেস, এটা হচ্ছে সামওয়্যার ইন ডেলরে বিচ। এখানে একটা বাড়ি আছে একটা ডাক্তারের। এই ডাক্তার কি করতো 70-এর দশকে, সে ডাক্তারটা কি করতো, হঠাৎ করে ওই এলাকায় কিছু কিছু যে বাম যে রাস্তার যে বামটা মেরা হঠাৎ করে কমে যাচ্ছিল। তো পুলিশ ইনভেস্টিগেশন করে, পরে ইনভেস্টিগেশন করে একসময় বের করে যে ডাক্তারটা এই বাম বা রাস্তার থেকে ওই যে যারা হোমলেস এদেরকে নিয়ে আসতো বাসায় বিভিন্ন প্রলোভন দিয়ে, খাবার দাবার বা কোনো কিছু দেওয়ার কথা বলে নিয়ে আসতো, এনে তাদেরকে সে লাইভ সার্জারি করতো। মানে জীবন্ত অবস্থায় সে সার্জারি করতো। এবং এরকম করতে সে মারা যেত যারা, তাদেরকে নিয়ে সে কি করতো, তার বাসার ব্যাকইয়ার্ডে সে মানে পুঁতে রাখতো। একটা ছোট কুয়ার মতো ছিল, পুঁতে রাখতো, পুঁতে ফেলতো আর কি। লাশটা সে গায়েব করে দিত আর কি। তো পুলিশ ইনভেস্টিগেশন করে এক সময় এটা বের করার পর তাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে তার আপনার জেলে নেয়, এবং জেলেই নাকি সে সময় মারামারি করে মারা যায় এদের সাথে আর কি, কয়েকদের সাথে সামথিং লাইক দ্যাট। এনিওয়ে ওই বাসাটা এখনো নাকি ব্যারেল পড়ে আছে। মানে ডাক্তারের যারা নাকি মানে বংশধর ছিল তারা ওইটা ক্লেম ছাড়ছে না, ক্লেমও ছাড়ছে না, কেউ থাকেও না ওইখানে। বাসার বাইরে শুধু ট্রেসপ্যাসিং সাইন। তো যেদিন আমি যাচ্ছিলাম ওই দিন আমরা হালকা বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, মানে এনভায়রনমেন্টটা অনেকটা ভৌতিক, হ্যাঁ, বানানো না, কিন্তু অনেকে মনে করতে পারে যে বানানো, নাথিং লাইক দ্যাট। আসলে বৃষ্টি হচ্ছিল, ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। তো ঠিক রাত 9টার দিকে আমরা গাড়ি নিয়ে যাই ওই জায়গায়। তো ওইখানেও মানে দুই পাশে হচ্ছে সুগার কেন ফিল্ড আর মাঝখানে হচ্ছে রাস্তাটা। ওকে। এবং রাস্তাটা ওই যে অনেকটা ওই যে ভাঙা রাস্তার মতো ডার্ট রোড টাইপের। তো দিক দিয়ে আমরা গাড়ি নিয়ে যাই, যেতে শেষ মাথায় আমরা যেটা দেখি যে একটা দরজা, লোহার দরজা, সেখানে গাড়িটা পার্ক করি বাইরে। পার্ক করে আমি আর রয় নামি। তো বৃষ্টি পড়ছে হালকা, আমরা ভিজে যাচ্ছি। তো গেটের সামনে গেলাম, দেখলাম বড় করে লেখা নো ট্রেসপ্যাসিং। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে ঢুকবা এখানে, হাউ ডু ইউ ম্যানেজ টু গেট ইন? আমাকে বলতেছে এটাকে আমরা টপকাবো, গেট টপকায় ঢুকবো। আচ্ছা, আমি একটু ভয় পাইছি ভাবছে যে কেউ নাই, আবার এই বাড়ি যে ইতিহাস শুনছি, ইতিহাসটাও ভয়ঙ্কর, ও আবার একটু টপকায় ঢুকবে। আমি বললাম যে আচ্ছা তুই ঢোক আগে। সো ও আগে টপকায় ভিতরে ঢুকলো। ঢোকার পর এখন তো ওয়ে নাই, ও ওই পাশে আমি এই পাশে, আমার ঢুকতেই হবে। আমিও ঢুকলাম। ঢোকার পরে দেখলাম, আর একটু হাঁটার পর দেখলাম যে একটু দূরে একটা বাড়ি, একতলা বাড়ি। ওই ফ্লোরিডার বেশিরভাগ বাড়ি হচ্ছে একতলা, আপনার টাউন হোম আর কি। আচ্ছা, একতলা বাড়ি। এবং বাড়িটার সামনে এন্ট্রেন্সের দিকে মনে করেন যে কিছু ওই যে একটা মানে আপনার ফেন্স আছে, ছোট 3-4 ফিট একটা ফেন্স। আর তারপরে হচ্ছে এন্ট্রেন্স দরজাটা। তো দরজাটার মধ্যে কাঠ দিয়ে তক্তা দিয়ে লাগানো, দুই পাশ থেকে ক্রস করে পেরেক দিয়ে লাগাই দেওয়া। আচ্ছা, ঢোকার কোনো উপায় নেই। তো এনিওয়ে দেখলাম, দেখে আস্তে আস্তে আমরা বললাম যে আচ্ছা বাসা তো ঢোকার কোনো উপায় নেই, এখানে এসে কি হচ্ছে? বলে কি ব্যাকইয়ার্ডে চলো, যেখানে নাকি আসল ঘটনা, লাশ পুঁতে রাখতো সে। তো আমার বলতেছে পর্যায়ক্রমে ইফ উই ক্যান উইল গো গেট ইনটু দ্য হাউস, বাসার ভিতরে ঢুকে ওই অপারেটিং রুম সবকিছু দেখবো আমরা। তো এই সময় খুব বাজে একটা ফিলিংস কিন্তু হওয়া শুরু করলো আমার। মানে ফিলিংসটা খুব মানে বলে বোঝানোর মতো না, কেমন যেন একটা বাজে একটা ফিলিংস। তা আমি মানে ওখানে বাসার ভেতরে ওই এই প্যারামিটারে যেই ফিল করলাম। এনিওয়ে আমরা হেঁটে লাস্টে বাসার কর্নারে যে পিছনে ব্যাকইয়ার্ডটার দিকে ঢুকলাম। ব্যাকইয়ার্ডে ঢুকে দেখলাম যে ব্যাকওয়ার্ডটা অনেক বড় বড় ঘাস হয়ে গেছে, একটা জায়গায় বেশ উঁচু হয়ে আছে ঢিবিটা। আচ্ছা, মানে উঁচু, মানে মাটিটা একটু উঁচু। তো আমাকে বলতেছে এই জায়গায় লাশগুলো ছিল। তাই আমি বললাম যে এখনো উঁচু কেন? এতদিন আগে তো নিশ্চয়ই কুড়ে বের করছে পুলিশ ইনভেস্টিগেশন। বলছে তারপরে মাটি চাপা দিচ্ছে, এন্ড সামহাউ ইট ম্যানেজ টু গেট লাইক দিস, এরকমই হয়ে গেছে জায়গাটা। এনিওয়ে তা আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, দাঁড়ায় বাসাটা দেখছি পিছন দিয়ে ঢোকার কোনো উপায় আছে নাকি। কিন্তু জিনিসটা ভয় পাচ্ছিলাম যে পুলিশ, ভূতের ভয় তো আছে, পুলিশেরও ভয় আছে, ট্রেসপ্যাসিং। এনিওয়ে তো তারপরে ও হেঁটে করলো কি বাসার পিছন দিক দিয়ে একটা ঢোকার জায়গা আর কি, দরজাটা ম্যানেজ করলো। তো ওখানে ঢুকে দেখলাম যে ওইটাকে ঢোকা যায় ইচ্ছা করলেই, নরম টরম হয়ে গেছে সিটখানি। তো ও জোরে চাপ দিয়ে খুলে ফেললো দরজাটা, খুলে ভেতরে ঢুকলাম আমরা দুজন। ভিতরে আপনার ব্যবসা একটা এনভায়রনমেন্ট, অনেকদিন খোলা হয়নি এখানে জায়গাটা, প্রবাবলি মনে করেন যে লাস্ট কেউ হয়তো আসছে আই ডোন্ট নো কতদিন আগে। ব্যবসা একটা এনভায়রনমেন্ট মানে বেশি। তো ঢুকলাম, ঢোকার পরে অস্বস্তিকর ফিলিংসটা কিন্তু ঠিকই রয়ে গেছে। আমরা হেঁটে গেলাম, দেখলাম যে একটা ফাঁকা জায়গা, ডাইনিং স্পেসের মতো, ওখানে দাঁড়ালাম এবং বিচ্ছিরি একটা গন্ধ ব্যবসা ভিতরে এসে, ইঁদুরের সাউন্ড আসছে কিছু, আর বৃষ্টি তো পড়তেছে বাইরে। তো
এই সময় আমি মনে হঠাৎ করে দেখলাম যে একটা ছায়ার মতো পাস করে গেল, মানে ইটস লাইক এ শ্যাডো। আচ্ছা, একটা ছায়ার মতো জাস্ট এই পাশের দরজা থেকে ওই পাশ থেকে চলে গেল। আর একই সময় আমি দেখলাম বাইরে যে জানলাগুলো ছিল, জানলার বাইরে তো হালকা আলো আছে, জানলাগুলো বাইরে মনে হচ্ছে কে জানি নড়াচড়া করছে, ছায়া পড়তেছে কতগুলা। তো আমি খুব মানে নার্ভাস হয়ে স্কেয়ার্ড হয়ে গেলাম। আমি ওকে বললাম যে রয়, মানে এখানে থাকাটা আমার কাছে ডেঞ্জারাস হচ্ছে। ওর ইচ্ছা হচ্ছে অপারেটিং রুমটা দেখবে। আমি বললাম যে ডিড ইউ সি দোজ শ্যাডোজ, তুমি কি ছায়াগুলো দেখছো? ও বলে না। আমি বললাম তুমি ছায়া দেখলে কিন্তু তুমি আগে পলাইতে এখান থেকে। তাই বললাম যে ওয়েল আমি দেখছি এরকম এরকম জিনিস। তো ওর সাহস করতেছে না, তো ও এক পর্যায়ে হেঁটে হেঁটে গেল ওর সামনে, যে রুমটা যে ডাক্তার ইউজ করতো কাটাকাটির জন্য, সেই রুমটার সামনে গেল। আচ্ছা, সেই রুমটা মানে অ্যাকচুয়ালি ফরচুনেটলি বলবো আমি লক করা। আচ্ছা, ঢোকার কোনো উপায় নেই, বোল্ট লক দেওয়া, 2-3টা বোল্ট লক মারা। তো ঢোকার উপায় নেই, বাট আমি খুব স্কেয়ার্ড হয়ে গেছি এর মধ্যে ওই যে ছায়াটা দেখে, এবং বাজে একটা ফিলিংস হচ্ছে, মানে জিনিসটা মানে বমির মতো লাগা শুরু করছে। এখন আমি তারপর বললাম যে চল আমরা বের হয়ে যাই। তা আমি মানে ওকে দেখে মনে হচ্ছে ওটা ঘোরের মধ্যে আছে কেমন, কিন্তু আমি কিন্তু একসময় ওকে টেনে আমি দরজার বাইরে এসে পড়লাম। এসে যেসব জায়গায় ছায়া দেখছি ওইসব জায়গায় কিছুই দেখি নাই। তারপর আমরা হেঁটে আসলাম, ফেন্সটা আবার টপকালাম। তো ফ্রেন্সটা কিন্তু এবার আমি আগে টপকাইছি। আচ্ছা, আমি যখন আগে টপকালাম, টপকা করে বলতেছি যে মানে তুমিও টপকাও এখান থেকে। এই সময় আমি দূরে দেখলাম যে কালো বিড়াল বসা, বাসার যে গেটটা ওইখানে একটা কালো বিড়াল বসে আছে, এবং বিড়ালের চোখ তো রাত্রে জানি ইলুমিনেট করে। মানে আই এম শিওর যে ওইটা মানে সাধারণ কোনো বিড়াল না, কারণ বাসার মধ্যে আমরা কোনো পশু পাখি দেখিনি। ইঁদুরের শব্দ পাইছি, কিন্তু বিড়ালটা বেশ মানে অন্যরকম, মানে বসে আছে এরকম থাবা গেড়ে তাকায় আছে। আচ্ছা, তা আমি জাস্ট তাড়াতাড়ি করে টপকাইতে বসে টপকায় আসছে, এসে আমরা ওখান থেকে মানে ব্যাক করে চলে আসছি। এই ছিল ঘটনা। এটা হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, কিছু SMS বাবু ভাইকে নিয়ে। ডেভিড লিখেছেন থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংকস জানিয়েছেন আপনাকে নিয়ে আসার জন্য আরো একবার, এবং লিখেছেন বাবু ভাই ওয়েলকাম ব্যাক টু ভূত এফএম। অভি আমাদের লিখেছেন সিংড়া থেকে যে ভাইয়া শ্মশানের গল্পটা খুব ভালো ছিল, অনেক ভয় পেয়েছি। আমাকে মাসুম BPI থেকে লিখেছেন যে থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং। আমি রানা, নাজমুল, শুভ, ইমন অ্যান্ড ইমরান আখি একসাথে রয়েছে। হিমেল শনি রাখা থেকে লিখেছেন ভাইয়া লাস্ট কাহিনীটা চরম ছিল, আমি তোমার একটা রেগুলার লিসনার, বাট এটা আমার ফার্স্ট SMS। ওকে, সাইফ আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন রাসেল ভাইয়া আমি এবং আমার 3 ফ্রেন্ড আমরা ছাদের উপরে লাইট অফ করে ভূত এফএম শুনছি। আমাকে এছাড়াও SMS করছেন আচ্ছা নাদিম, এবং তিনি বলছেন যে আমি এবং আমার ওয়াইফ একসাথে বাসাবোতে তা আছেন এবং যারা ভূত এফএম শুনছেন। আমাদেরকে SMS করছেন রক্তচোষা, তিনি নোয়াখালী থেকে। তিনি বলছেন আমি এবং আমার 2 বন্ধু 3 রাস্তার মোড়ের পাশে ভূত এফএম শুনছি এবং ভয় পাচ্ছি। জল্লাদ মানিক আমাদের SMS করেছেন ময়মনসিংহ মেডিকেল থেকে, এবং তিনি বলছেন যে আমার মনে হয় একটা লাশ আমার পেছনে দাঁড়িয়ে আছে। বাহ, চমৎকার একটা চিন্তা আপনার। শান্তা শান্তিনগর থেকে SMS করে বলছেন রাসেল ভাই আমরা হাজব্যান্ড ওয়াইফ ভূত এফএম শুনছি। ভূত এফএম এর পক্ষ থেকে কোনো এক ভৌতিক জায়গায় ভূতের ট্যুরের ব্যবস্থা করলে কেমন হয়। এটা কিন্তু হয়েছে, আমরা সিলেট গিয়েছিলাম এবং নেক্সট আরো একটা জায়গায় যাবার প্ল্যান রয়েছে। ভোরের আলো আমাদেরকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সাগর ময়মনসিংহ থেকে। তিনি বলছেন যে এতদিন ভাবতাম যে আমি খুব বেশি সাহসী, আজ ভূত এফএম শুনে মনে হচ্ছে আমি একটা ভিতর ডিম। সো প্লিজ একটু কুল গল্প বলেন। না আরো বেশি ভয়ঙ্কর, অনেকে তো বলছেন যে আরো ভয়ঙ্কর ঘটনা চান। আরিয়ান আহমেদ আমাদের লিখেছেন, আরিয়ান আহমেদ রিভি, যে ইট ইজ মাই ফার্স্ট SMS, সো প্লিজ ভাইয়া SMS-টা পড়েন। আমি SMS-টা পড়ে ফেললাম আপনার। আর এছাড়াও যারা SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আজকের এই এপিসোডটি যদি কেউ আনফরচুনেটলি মিস করে থাকেন তাহলে আবারও আপনি এই এপিসোডে শুনতে পারবেন। সেটা শোনার জন্য আপনি যেটা করতে হবে এয়ারটেল রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 এবং তারপরে সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তারপরে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে এসছে। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune from Airtel. Bhoot FM tune
is 92125 and you can activate it by sending a SMS. Type CT space 92125 and send it to 3123. যেটা এখন প্লে করা হচ্ছে এই টিউনটি আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারবেন এবং টিউনের কোডটি মনে রাখতে হবে 92125, এটা মনে রাখতে হবে। যাই হোক, আমরা আপাতত একটা ছোট্ট ব্রেক নিব এবং তারপরে আমরা নতুন গেস্ট সহ আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সো আপনারা কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি আছি, আমার সঙ্গে আছে মাসুম। ঘড়িতে সময় 1:13 আর একের পর এক SMS পাচ্ছি আপনাদের। আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ কবির হোসাইন আমাদের SMS করেছেন এবং তিনি মনিরামপুর থেকে SMS করেছেন। লিখন আমাদেরকে SMS করেছেন চারঘাট রাজশাহী থেকে এবং এটা তার প্রথম SMS। সো থ্যাঙ্কস আপনার প্রথম SMS এর জন্য। আমাদেরকে রিদম SMS করেছেন, লাস্ট ঘটনা দুটো শুনে খুবই ভয় পেয়েছেন তিনি, সেটা জানিয়েছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন পার্থ বরিশাল থেকে, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে হেদায়েত, তিনি রাজবাড়ী থেকে SMS করেছেন। আলামিন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে আলিরাজ। এছাড়াও অনন্ত SMS করেছেন প্রাপ্তি SMS করেছেন আমাদেরকে তারিফ হাসান চিটাগং থেকে। সৌরভ শামীম আমাদের SMS করেছেন। এছাড়াও নাজমুল আমাদের SMS করেছেন। যারা SMS পাঠাতে চান তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এখন যে ঘটনা সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তিনি তার পরিচয়টা আগে দেবেন, তারপরে তার ঘটনাটা শেয়ার করবেন। আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রেনেসা বলছি। হ্যালো লিসেনার্স, আমি রেনেসা বলছি, এসেছি যাত্রাবাড়ি থেকে। রাসেল ভাই, ফার্স্টে আমি আমার মাকে থ্যাঙ্কস জানাতে চাচ্ছি, কারণ ওনার কাছ থেকেই আমি স্টোরিগুলো কালেক্ট করেছি এবং এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আমি এবার মূল ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটা অ্যাকচুয়ালি আমার বড় আব্বাকে নিয়ে, আমার বাবার নানা। তো উনি ওই সময় উনি ফকির ছিলেন, পীর ফকির যেটা বলে। তো ওনার আয়ত্তে অনেকগুলো জিন ছিল। তো উনি একদিন এক গ্রামে এক পেশেন্ট দেখতে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে উনি দেখতে পান এক বাড়ি থেকে 4 বউ বের হচ্ছে নদীতে পানি আনার জন্যে। তো 4 বউয়ের মধ্যে একজন বউ আসলে বউ ছিল না। তো ওই বউটা তো আমার বড় আব্বা খুব কিউরিসিটি নিয়ে তাদেরকে দেখছিলেন, বিকজ উনি বুঝতে পেরেছিলেন যে ওটা আসল বউ না। তো ওই বউটাও বড় আব্বার তাকানো দেখে সে খুবই অস্বস্তি ফিল করে এবং সে ওখানেই একটু চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর পানি না নিয়ে সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে সে সবাইকে বলতে থাকে যে রাস্তায় এক লোক আমাদের দিকে তাকাচ্ছিল। তো এটা শুনে বাড়ির লোকজন বলে যে বাড়ির বউদের দিকে তাকাচ্ছে কে সে, চলো ধরে নিয়ে আসি। তো তখনই বাড়ি থেকে কিছু লোক বের হয়ে আমার বড় আব্বাকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর আমার বড় আব্বা তাদেরকে বলেন যে আচ্ছা, আমি এভাবে তাকাচ্ছিলাম ঠিক আছে, কিন্তু তোমরা কি ঘটনা শুনতে চাও না দেখতে চাও? তো তখন লোকগুলো বলল যে ঠিক আছে, আমরা যদি দেখতে পারি তাহলে আমরা শুনবো কেন। তো বড় আব্বা বললেন যে ঠিক আছে, তোমাদের এই 4 বউয়ের মধ্যে এক বউ আসল বউ না। তো তখন তো সবাই ওনার কথা বিশ্বাস করছিলেন না। তো বড় আব্বা বললেন যে ঠিক আছে, তোমরা বড় একটা কড়াইতে তেল গরম করো। তো সবাই ঠিক আছে বড় কড়াইতে তেল গরম করছে, আর এদিকে ওই বউ ঘরের ভিতর চিৎকার চেঁচামেচি করছে। তো কিছুক্ষণ পর সেই বউকে ধরে আনা হলো। ধরে আনার পর তখন আমার বড় আব্বা জিজ্ঞেস করছেন যে তুই এখানে কেন এসেছিস, আর এদের বউকে তুই কোথায় রেখেছিস? তখন সে বলছে যে এদের বউকে আমি বটগাছে রেখে দিয়েছি। তো বড় আব্বা বলছেন যে কেন তুই বটগাছে রেখে দিয়েছিস, আর এখানে তুই কিভাবে আসলি?
তখন সেই বউ বলছে যে মানে সে তখন ঘটনা বলল যে ওই বউকে যখন বিয়ে করে আনা হয় তখন তো পালকিতে করে বউ আনা হতো, তো যারা বেয়ারা ছিল ওরা পালকিটা রেখে একটা গাছের নিচে রেখে ওরা একটু রেস্ট নিচ্ছিল। তো ওই সময় ওই গাছে ওই জিনটা ছিল, তো সে তখন ওই বউকে নিয়ে গাছের উপরে তুলে এবং সে ওই বউ সেজে পালকিতে বসে যায় এবং সে ওইভাবে এই বাড়িতে প্রবেশ করে। তো তখন বড় আব্বা তো তাকে বললেন যে তুই তো এখানে থাকতে পারবি না, এখন আমি তোকে কোনোভাবেই এখানে রাখতে দিব না, তো তুই যেভাবে হোক ওই বউটা এনে দিবি এবং তুই এখান থেকে চলে যাবি, তা না হলে তোর অনেক ক্ষতি হবে। তো এই কথা বলার পর তো সে মানে অ্যাট লাস্ট রাজি হলো। তারপর সে তখন ওই বউ বলল যে কোথায় আছে, লোকেশন বলল, তখন বউকে উদ্ধার করা হলো এবং দেখা গেল যে দিনের পর দিন তাকে মানে না খাইয়ে রাখার কারণে সে এত অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর বড় আব্বাই তার চিকিৎসা করে তাকে সুস্থ করেন। রাসেল ভাই, এই ছিল আমার স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, আপনি যাবেন এবং আমাদের এর আগে উনি ঘটনা বলেছেন, এবার তার সেকেন্ড যে ঘটনাটা সেটা আমি শুনবো। আপনি এসেছেন নোয়াখালী থেকে, রাইট? আপনার নামটা আরেকবার বলবেন, যেহেতু আমাদের এখানে দেখা যায় না, সুতরাং আপনাকে আরেকবার নামটা বলতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি আমির হোসেন সাজু। রাইট। আমি এখন যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া। আচ্ছা। ঘটনাটি 2009 সালের জুন কিংবা জুলাই, আমার স্পেসিফিক ডেটটা মনে নেই, সেটা খুব বেশি জরুরি না। তো আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতাম, আমার অফিসটা ছিল শ্যামলীতে। আচ্ছা। তো আমি নতুন বিয়ে করেছি, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আসলে বাড়ি যাওয়ার জন্য একটু মন উতলা হয়ে যেত। তো অফিসের কাজ ছিল প্রচুর, কাজ শেষ করতে করতে আমার 7টা বেজে গেল অফিস থেকে বের হলাম। বের হয়ে একটা গাড়ি ধরে যাত্রাবাড়ি ছায়দাবাদ যেতে যেতে আমার বেজে গেল রাত্রে 9টা, কারণ রাস্তা পুষে জ্যাম ছিল। ভাগ্য ভালো যে আমি রানিং গাড়িতে সিট পেয়ে যাই। খুব বৃষ্টি হচ্ছিল ঢাকা শহরে, তো গাড়িতে উঠে বসলাম। কাশপুর পেরুলাম যখন, তখন রাত্র বাজে 10:30। রাস্তা ছিল খুব পিচ্ছিল, গাড়ি খুব স্লো ড্রাইভ করতেছে। তো গাড়িও চলছে আস্তে আস্তে দীর্ঘগতিতে। নোয়াখালী কিন্তু যাইতে অত বেশি সময় লাগে না, 3.5 ঘন্টা লাগে সায়দাবাদ থেকে। কিন্তু আমার ওই দিন আমি যখন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে আমার শ্বশুরবাড়ি, আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম আর কি। বাজারে গিয়ে যখন নামলাম তখন বাজলো রাত্রে 2টো। চারিদিকে গুড়গুড় অন্ধকার, বৃষ্টি হচ্ছে, কোনো দোকানপাট খোলা নেই এবং কি একটা রিক্সার ড্রাইভারও নেই। আমি যে রিক্সা করে যাব, তো উপায়ন্ত না দেখে আমি পায়ে হাঁটা ধরলাম। আমার একটা বদ অভ্যাস ছিল ভাইয়া, সিগারেট খাওয়া। তো হোটেলে যখন গাড়ি থামলো তো ওখান থেকে আমি সিগারেট নিয়ে নিলাম, একটা সিগারেট ধরে আমি হাঁটা শুরু করলাম। তো বলা হলো যে পাকা রাস্তা থেকে যখন আমি নামবো তখন একটা পোল পরে, পোলের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা দক্ষিণ দিকে চলে গেছে। রাস্তার মুখে অনেকগুলো তাল গাছগুলো পেরুলে একটা কবরস্থানের পরে রয়েছে ছোটখাটো একটা শ্মশান, অনেকগুলো হিন্দু বাড়ি। তারপরে কিছু দূর গেলে আরেকটা শ্মশান পড়ে, একটা বট গাছও পড়ে, ঠিক আছে। এরপরে আরেকটু এগুলে অনেকগুলো বারজার, আরেকটা কবরস্থান। যাই হোক, আমি রাস্তা কাদামগ্ন ছিল। আমি কবরস্থানের কাছে আসলাম, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আস্তে আস্তে পায়ে হেঁটে আসলাম। আসার সাথে সাথে আমি মনে হয় আফসা আলোতে দেখতে পেলাম কি সামনের দিক থেকে একটা রিক্সা আসতেছে। তো রিক্সা আমার কাছাকাছি আসলো, আমি অনেকটা স্বস্তি পেলাম, সাহস পেলাম, আমি রিক্সা করে বাড়ি যেতে পারবো। রিক্সাটা যখন আমার কাছে আসলো, আমি রিক্সার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই যাবেন? রিক্সা ড্রাইভার কোনো কথার উত্তর দিল না, আমাকে ক্রস করে চলে যাচ্ছে। ঠিক ইনিমিট টাইম অনেকটা ধমক দিয়ে কবরস্থান থেকে কে যেন বললো, এই নিয়ে যা। অনেকটা ধমক দিয়ে সাথে সাথে রিক্সার ড্রাইভার রিক্সাটা ঘুরিয়ে ফেললো। আমিও সাহস ফিরে পেলাম, রিক্সায় উঠে চড়ে বসলাম। রিক্সায় বসার সাথে সাথে অন্ধকার কেটে গেল। হ্যাঁ, অন্ধকার কেটে গেল, রিক্সাটা
ফাঙ্কার মতো চলছে। তো আমার একটা বদ অভ্যাস কি, রিক্সায় উঠে এলাকার খোঁজ খবর আদি জিজ্ঞাসা করি, রিক্সার ড্রাইভারের সাথে এটা সেটা কথাবার্তা বলি, ঠিক আছে, ভাই কেমন আছেন, এলাকার খোঁজ খবর কি। আমি রিক্সার ড্রাইভারকে অনেকগুলো কথা বললাম, সে কোনো আনসারই করলো না। এবং কি আমি রিক্সা যখন চললো দ্বিতীয় শ্মশানটার কাছাকাছি আসতে আমি রাস্তায় অনেকগুলো লোক দেখতে পেলাম। লোকগুলো যে এমন ভাবে হাঁটাহাঁটি করতেছে মনে হয় যেন রিক্সার উপর হুমড়ি খেয়ে পড়বে, ঠিক আছে। রিক্সা তো বিদ্যুতের বেগে চলে আসলো, আমার শ্বশুরবাড়ির দরজায় নামাই দিল, একদম তাদের ঘরের দরজায়। আমি নামলাম, পকেট থেকে মোবাইলটা বের করলাম। মোবাইল ছিল আমার একদম কম দামে একটা মোবাইল, ডিজিটাল মোবাইলটা এখন বের হচ্ছে। তো বাইর করে 50 টাকার একটা নোট তার হাতে দিতে যাব, হ্যাঁ, দিয়ে আমি মাথাটা তুলে তার চোখের দিকে আমার চোখ পড়লো। তার চোখগুলো ছিল রাসেল ভাই অদ্ভুত ধরনের লাল এবং জ্বলছে, আগুনের মতো জ্বলছে। আমি ভয় পেয়ে আমার সমস্ত শরীর মানে ঘাম দিয়ে গেছে, মনে হয় যেন ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি হাতের টাকাটা কোন রকম দিয়ে আমার শরীর কাঁপন ছুটে গেছে। আমি 1 পা 2 পা করে ঘর দরজায় উঠে দাঁড়াইলাম, কড়া নাড়তেছি, 1টা 2টা মনে হয় নাট দিয়ে পিছনে ফিরে তাকে দেখি রিক্সা নাই, উদাও ভ্যানিশ হয়ে গেল। আমি আরো ভয় পেলাম, চমকে গেলাম। ভাগ্য ভালো আমার শাশুড়ি ঘরের দরজা খুলে দিলেন, উনি আমাকে দিয়ে দেখে তো আরো হতভম্ব হয়ে গেলেন। কারণ আমার আরেকটা কথা বলে রাখা উচিত রাসেল ভাই, আমি কখনো বাইরে যাব সেই কথাটা আমি বাইরে কাউকে বলতাম না, মানে আমি সবাইকে সারপ্রাইজ দেবো। ওই দিন আসলে আমি নিজেই সারপ্রাইজ পাইছি। তো রাত্রে আমি কারোর সাথে আর কোনো কথা বললাম না। ঘরে ঢোকার সাথে সাথে অজোর গতিতে বৃষ্টি নামলো। সকালবেলা উঠলাম, উঠে আমি আমার শাশুড়িকে বিস্তারিত বললাম। উনি তো শুনে মানে হতভম্ব হয়ে গেলেন, আমাকে সাবধান করে দিলেন এত রাত্রে যেন আমি কখনো বাড়ি না ফিরি। আর একটা কথা কি, ওই দিনে শ্মশানে একটা লাশ পড়া দিছিল, হিন্দু লাশ, হ্যাঁ। এবং রাস্তার যে কন্ডিশন আমি দেখলাম ভোরবেলা সকালবেলা, মানে কোন রিক্সার ড্রাইভার রিক্সা চালাইয়া নিতে পারবে না, টেনে নেওয়া ছাড়া। এবং আমিও রিক্সার উপরে বসে থাকার কোনো উপায় ছিল না। তো আমার কাছে একটা প্রশ্ন থেকে যায়, আসলে কি আমি ওই দিন রিক্সা চড়ে বাড়ি গিয়েছিলাম নাকি অন্য কোনো বাহন ছিল সেটা। রাসেল ভাই এটাই আমার ঘটনা ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে বেশ কিছু SMS আছে, আমরা SMS পড়ে ফেলতে চাই। বাপ্পি আমাকে লিখেছেন, ভাইয়া আমি আমার মায়ের অপারেশনের জন্য হসপিটালে আছি এবং কেবিনের লাইট অফ করে আমি আর আমার ওয়াইফ রত্না ভূত FM শুনছি। আপনাদের জন্য দোয়া থাকলো যে আপনার মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সুইটি লিখেছেন, রাসেল ভাই ডু ইউ নো দ্য মিনিং অফ লাভ? আই থিঙ্ক যে সেই মিনিংটা হচ্ছে ভূত FM। আদিবা লিখেছেন, ভাইয়া SMS-টা পড়লেন না, আপনাকে আর SMS করবো না। আচ্ছা, আমি আপনার SMS পড়ে ফেললাম, বাট মানে অনেকেই হয়তো এরকম আশাহত হচ্ছেন। আমার আসলে অনেক সময় মানে এরকম SMS সবগুলো যদি পড়তে চাই তাহলে ঘটনা কখন শোনাবো আমি জানি না। নিশান আমাদেরকে SMS করেছেন IIUC ঢাকা থেকে, এবং তিনি বলেছেন যে ঢাকা ধানমন্ডি থেকে। তিনি বলেছেন, ভাই অনেক ভয় পাচ্ছি, বাট এত SMS করি তুমি তা পড়ো না। আমি আপনার SMS পড়ে ফেলাম। রুবায়েত হাসান আমাকে লিখেছেন যে প্রতি ফ্রাইডেতে তিনি এই এই ঘটনা শুনতে চেষ্টা করেন এবং ভূত FM শুনতে চেষ্টা করেন, এবং থ্যাঙ্কস জানিয়েছেন আমাদের টিমকে। এবং তিনি বলেছেন যে তিনি আমাদের সঙ্গেই আছেন এই মুহূর্তে, বুঝতেই পারছি। নবীন লিখেছেন যে এটা আমার ফার্স্ট SMS, আজ ফার্স্ট ভূত FM শুনছি। আমি আমার ভাই আমাদের নতুন ঘরে শুয়ে আছি এবং এখানে আমরা ভূত FM শুনছি। মাসুদ পারভেজ আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে লিজা SMS করেছেন এবং তারা 3 ভূত মিলে একসাথে ভূত FM শুনছেন লিখেছেন। আচ্ছা, নাইট ভ্যাম্পায়ার আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে আরো SMS করেছেন দেখতে পাচ্ছি তাসমিয়া আক্তার তমা, এবং তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। সজল নোয়াখালী থেকে SMS করেছেন, তার ফার্স্ট SMS। আজাদ আমাদের SMS করেছেন সিদ্ধিরগঞ্জ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন তানভীর রামপুরা থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন উৎস উত্তরা থেকে। তৃপ্ত আমাদের SMS করেছেন আবির, SMS করেছেন RI রাতুল। এছাড়াও সোহেল রাজ কমলাপুর থেকে SMS করেছেন। এছাড়া SMS করেছেন ইসমাম উত্তরা থেকে। আমরা লাস্ট উইকে যে ঘটনাগুলো পেয়েছিলাম সেই ঘটনাগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলোর যেরকম ধরনের ঘটনাগুলো আমরা পেয়েছিলাম সেই ঘটনাগুলো ম্যাক্সিমামই
আমরা দেখেছিলাম যে অনেকটাই আগের সাথে মিলে যায়, আমি যেটা বলছিলাম। সুতরাং আমরা এক্সপেক্ট করছি যে এই সপ্তাহে আমরা নতুন ধরনের ঘটনা কিছু পাবো, যেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আগামী সপ্তাহে হাজির হতে পারবো না। আমি এখনই প্রোগ্রাম শেষ করছি না, মাঝখানে বলে রাখছি, অনেকে হয়তো শেষ পর্যন্ত শুনবেন কিনা জানি না, এই জন্য মাঝামাঝি সময়ে বলে রাখছি। আর সেই সাথে জানিয়ে দিই যে সবসময় অনুষ্ঠানটা কতটা ভালো হবে, ভূত এফএম কতটা ভালো হবে, ইট ডিপেন্ডস অন ইউ, যে আপনারা যে ধরনের ঘটনাগুলো পাঠান সেই ঘটনাগুলোই আমরা আপনাদেরকে প্রেজেন্ট করি। সো এখানে আমাদের হাতে কিছু নেই যে আমরা আপনাদেরকে বেশি ভয় পাওয়ানোর জন্য বাড়িয়ে বা অতিরঞ্জিত করে কোনো কিছু শোনাবো, সেটা তো সম্ভব হয় না। সুতরাং আপনাদের ঘটনা আপনাদেরই লিখতে হবে, আপনাদেরই পাঠাতে হবে এবং আপনাদেরই সবাইকে শোনাতে হবে। এটাই মানে সবচাইতে ভালো উপায় এবং এটাই একমাত্র উপায় বলতে পারি। যাই হোক, যারা SMS করতে চান, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তিনি একটা ছোট্ট ঘটনা বলবেন আপনাদেরকে। আপনার নামটা শুরুতে একটু বলবেন। হাই লিসনার্স, আমি ভৌতিক প্রিন্স ফুয়াদ, আসছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই রাসেল ভাইকে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল ফ্রেন্ডদেরকে যারা এখন আমাকে শুনছেন। তো সালমান একটা কথা মিস করে গেছে, যে ভৌতিস যেহেতু কথা আসছে, আমরা আমাদের ক্যাম্পাসের ভৌতিস, এটা আপনাদের বলে রাখি। তো আমরা সরাসরি ঘটনায় যাই, আমরা ঘটনায় চলে যাব। 5 মাস আগে আমার কাছে ঢাকার আনসার ক্যাম্প থেকে একটা টিউশনির অফার আসে। তো আমরা অনেক জায়গায় কেস স্টাডি করছি, কিন্তু আনসার ক্যাম্পে কখনই করা হয়নি। যাই হোক, এই টিউশনির সুবাদে আমাকে সেখানে যেতে হয়। আমি সেখানে টিউশনি করাই, 2-3 দিন যাওয়ার পরে তো আমার ছাত্রকে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা এই জায়গাটা কি সত্যি এরকম সমস্যা আছে? তো সে যা বলে তা সেটা হলো এরকম যে এখানে একটা বাসা আছে, সে বাসার সামনে এখনো রাতে মানুষ গেলে সকালবেলা দেখা যায় যে অজ্ঞান হয়ে যায়। আর আরেকটা কথা বলতে যায়, সে চুপ হয়ে যায়, মানে কিছু বলে না। আমি কি ব্যাপার, তুমি বলো না কেন, কি হয়েছে? স্যার এই বাসাটাতে, আপনি যে বাসায় এখন আমরা আছি, এই বাসাটাতে সমস্যা আছে এবং আমরা যে রুমটাতে মানে এখন পড়তেছি এই রুমটাতে সমস্যা আছে। এর সবচেয়ে বড় ব্যাপার হলো, আর এটা শুধু ওই ছাত্রই দেখতে পারে। একটা কথা বলা দরকার যে সবাই চেষ্টা করলেও আপনারা এই ভৌতিক জিনিসগুলো যেগুলো আছে, জিনদের ব্যাপার দেখতে পাবেন না। এটা নির্ভর করে নির্দিষ্ট কিছু দিনের উপর, নির্দিষ্ট কিছু রাশির উপর। তো তাকে জিজ্ঞেস করার পরে, যেহেতু আমি সব বিষয় নিয়ে গবেষণা বা ভৌতিক যেহেতু বলছি, অবশ্যই কিছু জানি। তো আমি তাকে জিজ্ঞেস করি, কি তুমি কোন রাশির জাতক? সে বলে আমি তুলা রাশির জাতক। যাই হোক, তারপরে তার বাসা আমি মানে গেট লাগাই দেওয়ার পর সেখানে সার্চ করি, দেখি কিছু আছে কিনা। না, সেখানে তাবিজ জাতীয় আমি কোনো কিছু পাই না। যাই হোক, তার বাসার বাসার ঘটনাগুলো যে এরকম হয়, যে সিমটমস গুলো এরকম পাওয়া যায়। তার আব্বা আম্মা এক ঈদে বাসায় যায় ঈদ করতে, তো তারপরে আসার পর থেকে এই ঘটনাগুলো ঘটতে থাকে। যেমন সেই শুধু দেখতে পায় যে তাদের ছাদে 4তলা বাসা, তো 4তলার ছাদটাতে উপর থেকে 4তলা থেকে যেমন পড়ে গেলে একটা শব্দ হয়, কেউ যদি লাফ দিয়ে পড়ে যায় ধাপ করে একটা শব্দ হবে। তো 4তলার বাসার ওই ছাদটাতে মনে হচ্ছে উপর থেকে 4তলা থেকে লাফ দিয়ে ওই ছাদে কেউ পড়তেছে। শব্দটা এরকম কন্টিনিউয়াসলি হয় না, একবার পর পর হয়। সে শুনতে পায়, তার আম্মাকে বলে, কিন্তু তার আম্মা কোনো কিছু বলে না, এগুলো সমস্যা না, এগুলো তোর ভুল। কিন্তু তার পরের দিন সবাই শুনতে পায় যে এটা হচ্ছে। তারপরের রাতে সে দেখতে পায় যে এরকম একটা ওদের বিছানার সামনেই জানলার সামনে বাইরে শাড়ি টাঙে দেওয়া। তো এরকম একটা দেখা যায় যে একটা সাদা, এটা বোঝা যায় না মেয়ে না ছেলে, কিন্তু বোঝা যাচ্ছে, এটুকু বোঝা যায় যে এটা ভাসছে এবং শাড়ি ভেদ করে এদিক ওদিক যাচ্ছে, বারান্দার এদিক থেকে ওদিক যাচ্ছে। তো যাই হোক, তো তাকে কিছুদিন পরে সেটা পজেস হয়, মানে তার উপরে সেটা ভর করে। আপনি যেটা দেখেছিলেন সেটা বলেন, আপনি ভাষায় কি এক্সপেরিয়েন্স করেছিলেন সেটা বলেন। তারপরে এই ইয়ের জন্য কিছুদিন মধ্যে মানে ও দাদা দাদি অসুস্থ হওয়ার জন্য তার আব্বা আম্মা মানে আমাকে বলে যে এখানে তুমি থাকো, একে দেখো, আর আচ্ছা আমরা ঘুরে আসি দুধের জন্য। যাই হোক, তারপরে আমার মানে যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, আমি জানি না এরকম, আমার আসলে সত্যি কথা, এগুলো সামনাসামনি দেখলে আপনি মানে অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, প্রথম রাতে এরকম কিছুই দেখা যায় না, সত্যি কথা, প্রথম রাতে আমি কিছুই দেখতে পাইনি। তারপর আমি চিন্তা করি কি ব্যাপার, এটা
তাহলে কি মিথ্যা? তো আমার কাছে হঠাৎ চিন্তা হয় ওর তাবিজের কথা। ওর কোণের উপরে একটা তাবিজ আছে, সে তাবিজ তার পরের রাতের কাহিনী। সেই তাবিজটা যখন ঘুমা হয় তখন আমি সেই তাবিজটা খুলে আমার মাথার কাছে রাখি। আর আমাদের গেস্ট স্টাডির জন্য আমরা কিছু নিজের সতর্কতার জন্য কিছু জিনিস ইউজ করি, যেমন লোহা, আপনার সুরা আর জাফরান কালি দিয়ে আমাদের লেখা একটা লিমিটিং করা কাগজ আছে সেটা। তো ওটার মধ্যে আমি বালিশের কাছে আমাদের ওই সেই তাবিজটা রেখে দিই। তারপরে এই ঘটনাগুলো ঘটতে থাকে, আমি ঘুমাই যাই। কিন্তু হঠাৎ করে আমার ছাত্র আমাকে ডাকে যে ব্যাপার স্যার আমি ভয় লাগতেছে। কি ভয়, কি হয়েছে? আমি মানে ঘুমের ভেবে না ঘুমাও এটা কোনো সমস্যা নেই। পরে না বলছে স্যার আমার খুব ভয় লাগছে। কি হয়েছে? যেটা আমি যখন শুনি যে সত্যি সত্যি 4 তলা থেকে জানি পড়ছে এবং শব্দ হচ্ছে, ধাপ ধাপ করে শব্দ হচ্ছে, কন্টিনিউয়াস না, একটু পর একটু পরে এটা নাই। ঘড়িতে তখন 2:13 বাজে, ঠিক এরকম। তো ওদের ডাইনিং আর রুমটা কাছাকাছি। তো এরপরে দেখা যায় যে ডাইনিং এ হঠাৎ করে আমার চোখ যায়, দেওয়ালের দিকে চোখ আটকে যায়। দেওয়ালে দেখতে পাই যে একটা ছায়ার মতো। এটা আমি জানি না এটা কি, কিন্তু আপনি ওটা সেকেন্ডে হিসাব করতে পারবেন, এটা আপনাকে ন্যানো সেকেন্ডে হিসাব করতে হবে। আপনি ন্যানো সেকেন্ডে দেখাচ্ছে ওই ছায়াটা একবার এদিক থেকে এদিক যাচ্ছে, কিন্তু আপনি আপনার চোখের পলকে যাচ্ছে, আপনি সেকেন্ডে হিসাব করতে পারবেন না। এটা একটা হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না, ওটা ন্যানো সেকেন্ডে যাচ্ছে। এটা কি ছিল আমি জানি না। আর আমি তো বলেই রাখছি যে আমি তুলা রাশির জাতক না। আপনি সামনাসামনি দেখতে পাবেন যারা এই সব জাতক, কিছু কিছু রাশিরা সামনাসামনি দেখতে পায়, সবাই দেখতে পায় না। যাই হোক, তারপরে যেটা হয় যে ওদের রুমটা একটু পরে গরম হয়ে যায়। এটা অন্যরকম গরম, স্বাভাবিক গরম না, গরম হয়ে যায়। এরপরে যেটা হয় এটা আমি বিশ্বাস করতে পারি না, এখনো না। টেবিলে গ্লাস রাখা ছিল পানি খাওয়ার, ওটা 1 হাত উপরে উঠে যায় আমার সামনে। আমি দেখতেছি এটা কি, এটা সম্ভব না, এখনো আমি বিশ্বাস করতে, এটা কিভাবে সম্ভব? ঠিক 1 হাতে উপরে উঠে যায় এবং একটু পরে সেটা আবার ঠিক জায়গায়। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা আমরা বুঝতে পেরেছি এবং আমরা একটু কিছু SMS পড়ে ফেলবো এখন। আপন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে তারিকুল, SMS করেছেন আমাদেরকে শাহিদুল বরগুনা থেকে, এছাড়াও মহসিন আমাদের SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি ডেভিড SMS করেছেন আমাদেরকে, সুমন SMS করেছেন আমাদেরকে, মুকুল এবং মুকুল আমাদেরকে SMS করে বলছেন যে তিনি তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করেছেন এবং ভূত এফএম শুনতে পাচ্ছেন তিনি, এবং তিনি বলছেন ঝগড়া হওয়ার সুবাদে তিনি ভূত এফএম শুনছেন। ওকে, আনিশা আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন ইমন, এবং তিনি জিজ্ঞেস করেছেন যে SMS পড়বো কিনা। আমি SMS পড়ে ফেলেছি। আমাদেরকে প্রণব SMS করেছেন আমাদেরকে, এছাড়াও SMS করেছেন ভূতদের মানুষ, এছাড়াও রানু আমাদের SMS করেছেন হৃদয়, SMS করেছেন সাদ্দাম, সুজন সহ আরো অনেকে। আমরা একটা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকের পর আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, তার আগে বলে দিই আমাদের ইমেল করার অ্যাড্রেসটি bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT, শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আছে আমার সাথে মাসুম, এবং আজকের অতিথিরা ইব্রাহিম মুন্সিগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। এই প্রথম তিনি FM রেডিও ফুর্তি শুনছেন এবং তার ভালো লাগছে। আমাদেরকে হাপলা SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন হারুন নাইম, এছাড়াও আমাদেরকে ডক্টর আকাশ SMS করেছেন এবং তিনি বলেছেন, ডক্টর আকাশ বলছেন যে SMS টা না পড়লে তিনি খুব রাগ করবে, কিন্তু ডক্টর আকাশের আগের SMSটিও কিন্তু আমি পড়েছি, আমরা যতদূর মনে করতে পারি। সিয়াম SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বিবাহিত ভূত। ওকে, নামটা খুব পছন্দ হলো। সাইফুল্লাহ আমাদের SMS করেছেন শ্যামলী থেকে। এছাড়াও আমাদেরকে SMS তিনি তার মামা এবং আপু সবাই মিলে একসাথে, ভাই অপু সবাই মিলে একসঙ্গে ভূত এফএম শুনছেন। অলোক আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে মামুন, এছাড়াও আমাদেরকে রাহাত গুলশান 2 থেকে SMS করেছেন। প্রভা আমাদেরকে
আমাদেরকে বনশ্রী থেকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আবু ইউসুফ ঢাকা ডেমরা থেকে, আমাদেরকে SMS করেছেন রুজাইন বরিশাল থেকে। এছাড়া আমাদের মাসুদ পারভেজ SMS করেছেন চট্টগ্রাম থেকে, আমাদেরকে মোজাম্মেল SMS করেছেন খুলনা থেকে, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নিপা মুক্তা, তারা 2 ফ্রেন্ড ভূত FM শুনছেন, আমাদেরকে SMS করেছেন গিট্টু ভ্যাম। এছাড়া আমাদেরকে SMS করেছেন শাহাদ্রিতা। আচ্ছা, দীপ্ত আমাদের SMS করেছেন আমাদেরকে কুমু। এছাড়া SMS করেছেন প্রিন্স গুলশান থেকে কুমু। আচ্ছা, এছাড়া অ্যাঞ্জেলস আমাদের SMS করেছেন, অ্যাঞ্জেলস মনা। আচ্ছা, তারপর আমাদের SMS করেছেন বাবুল, SMS করেছেন আমাদেরকে বর্ণা। এছাড়া আমাদেরকে SMS করেছেন উৎস, SMS করেছেন আরজু সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাশে দিন 9840 নম্বরে। বাবু ভাই আবারও এসছেন আমাদের সাথে তার বাকি ঘটনাগুলো শেয়ার করতে, সুতরাং আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। এবং বাবু ভাই, আপনার নেক্সট যে ঘটনাগুলো আছে, আপনি একটা কথা বলছিলেন আমার যেটা খুব মজা লাগছিল শুনতে, যে আপনি বলছিলেন যে আপনি বহুদিন ধরে আপনার যে এলাকা মোহাম্মদপুর এলাকা, সেই এলাকায় আছেন এবং সেই এলাকা নাকি বেশ মানে ঘটনাবহুল এই সমস্ত ঘটনাবহুল। এবং আপনি বলছেন শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি এই সমস্ত জায়গাটাই আসলে ওখানে অনেক জায়গা আছে, জায়গাগুলো আসলে বাড়িগুলো আর কি পুরনো, তো সেগুলো অনেকগুলো আছে হন্টেড, এরকম মানে রিয়েলি হন্টেড বাড়ি আছে, আর এরকম জায়গাও আছে। তো এলাকার মানুষরা কিন্তু জানে, অনেকেই জানে, কিন্তু আসলে মানে সভ্যতা এত ডেভেলপ করছে যে মানুষ এটা নিয়ে আর মাথা ঘামানোর সময় নেই। হ্যাঁ, তবে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জানে। আমি এরকম অনেক বাসা দেখছি, মানে ওই এলাকাতেই আছে এরকম অনেক আছে। এবং জানিও একটা বলি ছোট, যেটা হচ্ছে যে মোহাম্মদপুর ঠিক পশ্চিম ধানমন্ডি আর কি, ধানমন্ডি 15 নম্বর এলাকায়। স্পেসিফিক লোকেশনটা বললাম না, তাহলে হয়তো অনেকে চিনে না থাকবে। সেটা আমার এক আপুর বাড়ি। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই আপুর ছেলে আমার সাথে এসছে, নাম শুভ। তো ওই বাড়িটা কিন্তু হন্টেড কিরকম, ওখানে অনেক ঘটনা ঘটে। যেমন একটা ঘটনা বলি, ছোট করে বলছি যে সময় বেশি নাই। ওই বাসায় প্রায় মানুষ দেখতো যে বাড়ির মধ্যে রাতের বেলা রাত 1-2টার সময় কেউ এসে দরজার মধ্যে লাথি মারতো। মানে একটা বিল্ডিং এ ধরেন 2 পাশে ফ্ল্যাট আছে, তো রাতের মধ্যে লাথি মারতো, রাত 2টার সময় 3টার সময় থাম করে লাথি মেরে যেত দরজায়, এই ফ্রন্ট গেটে আর কি, ভেতরে যে ফ্ল্যাটের দরজায়। তো বাসার মানুষ মিলে ডিসিশন নিল যে আমরা এই লাঠিটা মনে কেউ ঢুকে মারে, দুষ্টুমি করে মারে। তো ওরা করলো কি, একটা ওই যে আপনার কলাপসেবল গেট নিচে ব্যবস্থা করলো, লক করার পর এবং বাসায় সবাই পিপ হোল লাগালো দরজায় দেখার জন্য ঘটনাটা কি। তো একদিন ওই আমার এক ভাই আর ওয়াইফের ভাই, ও ছোট, ও বাথরুমে যাচ্ছে রাত 2টার সময়। তো ওর রুমটা ছিল ঠিক দরজার পাশেই, ঠিক দরজার পাশ দিয়ে যখন যাচ্ছে ঠিক ওই সময় দ্রিম করে লাথি মারছে দরজাকে। তো ভয়ের চোটে লাভ দিয়ে এক পাশে পড়ছে, পড়ার সাথে সাথে নেক্সট থিং ও লাভ দিয়ে যে ওই পিপ হলে তাকাইছে, বাইরে লাইট জ্বলতেছে, কেউ নাই, নোবডি ইজ দেয়ার। এবং কলাপসিবল গেট তো আছে, কলাপসিবল গেট নিচে আছে, মানে এখন যদি বলা হয় বিল্ডিং এর কেউ করতেছে, তো সেই ক্ষেত্রে এর জন্যই দেখছে যে কেউ আছে নাকি, কেউ নাই, পুরোপুরি ঘর ফাঁকা। আচ্ছা, তো খুব ভয়ের ব্যাপার। তো নেক্সট দিন এরকম আবার লাথি। তো তখন ওরা কি করছে, দরজা খুলে একজন উঠে দেখছে, একদম ছাদ পর্যন্ত দিয়ে রেখে আসছে, কেউ নাই, ছাদটার নিচে কোনো মানুষ নাই, কিন্তু কেউ লাথি মারে। তো ওই বাসার আরো ঘটনা আছে। ওই বাসায় যেমন রাতের বেলা মনে হয় ছাদের উপর কেউ মশলা পিষতেছে, ঘর ঘর শব্দ হয় নিচ থেকে। এবং এই ঘটনা কিন্তু অনেকের কাছেই শোনা, আপনাদের আমি ভূত এফএমও শুনছি যে অনেকেই বলে মশলা, এবং ইট ইজ ট্রু যে মশলা পেশার শব্দ আসে ছাদ থেকে, কিন্তু ছাদে কে মশলা পিষবে। তারপরে আপনার ওখানে আর একটা ফ্ল্যাটে একজন ছিল, তো মানে বাড়ির ফ্যামিলিরা বাইরে চলে গেছে, একজন ব্যাচেলরকে রেখে গেছে বাসায়। তো ও করছে কি, সব বিকালবেলা বেরোনোর সময় সব বাসার লাইট টাইট চুলা টুলা বন্ধ করে বাইরে চলে গেছে। রাত্রে যখন ফিরে আসছে, গেট খুলে দেখে অন্ধকার বাসায়, কিন্তু আলো মনে হচ্ছে লাল লাল আলো। গেট খুলে দেখে যে চুলা দুটো দাউ দাউ করে জ্বলতেছে, এই যে চুলা দুটো দাউ দাউ করে চুলা দুটো জ্বলতেছে। এটা বেশ ভয়ঙ্কর, কিন্তু বেশ আজব টাইপের। ও খুব ভয় পেয়েছে চুলা জ্বলা দেখে, ও আর বাসায় ঢুকে নাই, ও গেট লাগায় রেখে যে মানুষ নিয়ে আসছে, এসে তারা আসছে চুলা টুলা নিয়ে নিয়েছে। এবং ওই বাড়িতে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি ওই আপুর বাসায়, যে আপনার শব্দ, এটা আমি নিজে শুনছি। এক পাশের দেয়ালের ওই পাশে কিন্তু কিছু নাই, 2-3 তলার উপরে, ওখানে ওঠারও কেউ নাই। মনে হচ্ছে দেয়ালের ওই পাশ থেকে, মানে রাস্তার সাইড থেকে বা মাঠের সাইড থেকে কে ঠিক দেওয়াল সোজা করে ধুপ ধুপ করে মারতেছে হাতুড়ি দিয়ে। তা দুষ্টমি করে আমিও মারছি,
সেম ফিডব্যাক, আমি মারতেছি ওখানেও শব্দ হচ্ছে। তো আমার ওই যে ভাইগনা যে শুভ ও মারলে দেখো ওই একই ওই শব্দের ফিডব্যাক হয়। ওখান থেকে কেউ নাই, আসলে কেউ নাই, থাকার কথা না। বিল্ডিং এর উপরে দেয়ালের ওই পাশে কিছুই নেই। ওই বাসাটায় এরকম মানে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। কোন কারণ আছে কি যে এরকম ঘটে? কারণ হচ্ছে শোনা গেছে যে ওইটা একসময় শ্মশান ঘাট ছিল। হ্যাঁ, শ্মশান ঘাট ছিল, পরে পাকিস্তান আমলে ওই বাড়িটা তৈরি হয় আর কি, সরকারি গভর্নমেন্ট বাড়ি তো তৈরি হয়। তো ওইভাবে, এবং বেশিরভাগ ঘটনাগুলো কিন্তু ঘটে এই যে এই পুরানো বাড়িগুলোতে, যেগুলো নাকি পাকিস্তান আমলে তৈরি 2 তলা 3 তলা বাড়িগুলো, এগুলোতেই ঘটে। ঠিক আমার খুব কাছাকাছি একটা বাড়িতে এরকম একটা ঘটনা ঘটছে। সেখানে একজন বড় ভাই থাকতো আমাদের, ওনার ফ্যামিলি, ওদের অন্যান্য ভাইরা আমাদের বন্ধু ছিল। তো একদিন দেখতেছে যে ও গেট খুলে বেরিয়েছে, বড় ভাই যে সিনিয়র ভাই, উনি বেরিয়েছে, বেরিয়ে দেখে যে ওনার বাবা দাঁড়ায় আছে দূরে। দাঁড়ায় থাকার পর ওনার বাবা মনে হলো ওনাকে ডাকলো। তো উনি বাবার পিছিয়ে পিছিয়ে গেছে, তাকে বাবা হেঁটে হেঁটে বাথরুমে যাচ্ছে, অন্ধকার কিন্তু বাথরুমে লাইটও জ্বালালো না, কিছু না। ওর বাবা বাথরুমে ঢুকে গেল, একটু প্যাচালা বাথরুম আর কি, ডানে বামে যেতে হয়। ঠিক হলো, তো ও কি হলো পিছিয়ে 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 যে লাইটটা জ্বালালো যে কেউ নেই বাথরুমে। তো ও কিন্তু স্পষ্ট দেখছে যে ওর বাবা ডেকে নিয়ে গেছে ওকে। এরকম আরেকটা ঘটনা বলি, এটা অবশ্য অনেক লম্বা, এটা আপনার সময় হবে না। তো ওই বাড়ির আরেকটা বাড়ি, যে বাড়ি নিয়ে পরে আপনাকে একদিন হয়তো বলবো, সেই বাড়ির একটা ছোট ঘটনা বলি। এখানে আমার এক মামা থাকতো। তো উনি রাতেবেলা, ওনার বাড়িটা হচ্ছে রুম, চারপাশে মাঝখানে একটা ফাঁকা উঠানের কর্নারে ছিল বাথরুম। সেই পুরানো বাড়ি আর কি, পাকিস্তান আমলে তৈরি। তো উনি রাতেবেলা উঠে ওই রুমের দরজা খুলে বাথরুমে যাবে, একটু যখন খুঁজছে দেখে অনেক লম্বা একটা মানুষ তখন হেঁটে চলে গেছে বাথরুমের দিকে, মানে ওই রুমটা মানুষটা ওই দিকে চলে গেছে আর কি, বাথরুমের কাছে পেছন দিক থেকে দেখা যাচ্ছে, অনেক লম্বা। উনি ফার্স্ট ঘুম থেকে উঠে আসছে, ফার্স্ট গ্ল্যান্সে মনে করছে ওনার শ্বশুর অনেক লম্বা, উনি মনে করছে ওনার শ্বশুর। কিন্তু পরে তাকায় দেখে যে না, শ্বশুর এত লম্বা না, হি ইজ অ্যাবভ 7 ফিট, 7 ফিটের উপরে লম্বা একটা মানুষ। উনি করছে কি, গেটটা খোলেনি, হালকা করে চাপায় তাকায় আছে, দেখতেছে মানুষটা ঘুরলো। ঘোরার পর মুখটা বোঝা যাচ্ছে না, মুখটা মনে হচ্ছে ধোঁয়াশা, মানে মুখের চেহারা চেনা যাচ্ছে না, আর শরীর হচ্ছে খালি গা, হ্যাঁ, পরনে লুঙ্গি টাইপের কিছু একটা পরা, এদিকে আসা শুরু করলো। তো উনি তখন বেশ ভয় পেয়ে গেছে, না গায়ের লোম খাড়া হয়ে গেছে। আস্তে আস্তে ঠিক ওনার যে দরজাটা ওইটা পাস করে যাচ্ছে, তখন উনি প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে চাপাই দিচ্ছে। উনি দরজাটা আরো চাপাই দিয়ে একটু করে তাকায় আছে, বেশ সাহসী মানুষ, কারণ দেখতেছে উনি। পরে দেখলো আবার ঘুরলো, আবার ঘুরে ওদিকে যখন যাচ্ছে, তখন উনি কি করছে, ওই ভয়ে দরজা ছাপাই ঠাপাই দিয়ে উনি চলে আসছে। এরকম জিনিস প্রায় দেখা যায়। ওই বাসাটা তার মানে তো বেশ হন্টেড। ওই বাড়ি নিয়ে একটা ঘটনা আছে, সেটা আপনাকে পরে একসময় বলতে হবে, কারণ ইট উইল টেক লং টাইম। আচ্ছা, আর একটা ছোট্ট ঘটনা বলি, যেটা হচ্ছে আপনার, এই বাসাটা আমি ভাড়া ছিলাম কিছুদিন, আমাদের বাড়ি তৈরি করার সময় ভাড়া ছিলাম। তো ওই বাসাটায় আমি যে রুমটায় থাকতাম, আমার রুম আর আমার আম্মার রুম পাশাপাশি ছিল আর কি। তো রাতের বেলা, রাত্রে ঠিক 2টা-3টার দিকে আমি দেখতেছি যে আমার দরজার নিচ দিয়ে, আমার ওয়াইফ দেখছে ফার্স্টে, বলতেছে যে দরজার নিচে মনে হচ্ছে কে জানি কার পায়ের ছাপ, মানে পায়ের ছায়া, মানে হেঁটে হেঁটে পাশের রুমের দিকে যায়, আবার আসে, রান্নাঘর থেকে যাওয়া আসা করে। তাই ফার্স্টে মনে করছি এটা হয়তো মানে কোনো ছায়া টায়া হবে। আমি বাইরে গেছি, দরজা খুলে তাকালাম, তাকায় দেখলাম, আমার ফার্স্ট সন্দেহ ছিল যে বাইরে এক নারকেল গাছের ছায়া পড়তো। আসলাম, দেখলাম না, নারকেল গাছের ছায়া ওইখানে কেন, ওই বাসাতেই আসতেছে না। তো আমি জাস্ট দেখে ইগনোর করলাম, মনে করলাম পর্দার ছায়া, পর্দাটাকে বেঁধে দিলাম, দিয়ে আমি রুমে চলে আসলাম। আবার এসে শুনলাম ঠিক 5 মিনিট পর আবার সেই ছায়া আবার যাচ্ছে আসতেছে। তো থার্ড থিং আমি যেটা করলাম, এইবার আমি উঠলাম, উঠে দাঁড়ালাম, ছায়াটা ঠিক যখন দরজা পার হচ্ছে, এই সময় আমাকে উঠতে দিচ্ছিল আমার বাড়ি, আমি দরজার টান দিয়ে খুলে ফেলছি। খোলার পর কিছুই নেই। আপনার ছায়াটা অনেকক্ষণ ধরে দেখছি? দরজা খোলার পর কোনো ছায়া নেই, কিচ্ছু নেই। এবং আমি কিছুক্ষণ তখন একটু মানে অস্বস্তি ফিল করলাম, গায়ের লোম টোম দাঁড়ায় গেল। আমি আস্তে করে আবার দরজাটা আটকাই দিলাম, দিয়ে এসে শুয়ে আছি। আবার দেখছি আবার অনেকক্ষণ পর দেখি সেই ছায়াটা, মনে হচ্ছে একটা পা ফেলে ফেলে মানুষ যায় যে, 2টো পা, ওই রকম ছায়া। তো এই হচ্ছে এখানে আরেকটা জিনিস যেটা আমি দেখেছি। আমরা নেক্সট টাইম আবার আপনার ঘটনা শুনতে হবে আসলে, আমরা ইনশাল্লাহ আপনাকে আবারও ডাকবো। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এবং ডেভিড আবারও SMS করেছেন, লিখেছেন বাবু ভাই রক্স, প্লিজ কিপ ইনভাইটিং বাবু ভাই। আচ্ছা, আমরা আবারও নিয়ে আসবো অবশ্যই বাবু ভাইকে, এবং বাবু ভাই তো বলছেন যে আরেকদিন এসে যে বড় ঘটনাগুলো শুনে যাবেন। এবং আপনার কাছে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে ঘটনা শেষ নাই, কোনো ঘটনা অনেক আছে। আসলে ছোটকাল থেকে ইন্টারেস্ট ছিল এইসব ব্যাপারে। আমরা মোহাম্মদপুরে যখন বড় হয়েছে, মোহাম্মদপুর এলাকা মানে আমাদের জাকির হোসেন রোড, লালমাটিয়া, তারপর এই সাইডে বাড়িগুলোই কিন্তু বেশ পুরানো, এবং আমরা ফার্স্টে কিন্তু পুরানো বাড়িগুলোতে থাকতাম, পরে বিল্ডিং হয়েছে সব জায়গায়। তো ওই সব জায়গায় দেখা যেত বিভিন্ন জিনিস। ছোট একটা ঘটনা কি বলা যাবে? নো প্রবলেম। আচ্ছা, শিওর।
এই ঘটনা হচ্ছে, আমি জায়গাটার নামই বলি স্পেসিফিকলি, বাবর রোড। আচ্ছা, বাবর রোডে ওখানে একটা ক্লিনিক ছিল, নাম হচ্ছে শেফা নার্সিং হোম, তার কাছেই বাসাটা। এখন এক্সাক্ট লোকেশনটা বললাম না, বেশ বড় বাড়ি ছিল। মানে এটা মানে আনটিল 1984 পর্যন্ত বাড়িটা রিনোভেট করা হয়নি আর কি। এবং ওই বাড়িটাতে পাকিস্তান আর্মি ক্যাম্প করেছিল মুক্তিযুদ্ধের সময়। ওকে, আমার এক রিলেটিভ ওই বাড়িটাকে ভাড়া নেয় এবং শর্ত ছিল যে ওই বাড়িটাকে উনি ঠিকঠাক করে মানে আপনার নতুন করে নেবে, থাকবে, এখান থেকে উনি ভাড়া রিপেয়ার করে যাই অ্যাডজাস্ট করবে আর কি। এনিওয়ে, তো ওই আমার যে আন্টি উনি থাকতো ওই বাসায়, আঙ্কেল বিজনেসম্যান বাইরে থাকতো, প্রায় বাইরে যেতে হতো। তো একদিন রাতের বেলা আন্টি এসে পড়ছে আমাদের বাসায়, রাত প্রায় 9টার দিকে, দূর থেকে। তো দ্যাট টাইম শি ওয়াজ প্রেগনেন্ট। এসে বলতেছে যে ভয় পাচ্ছে। কি ব্যাপার? ভয় পাওয়ার কারণটা আমার আম্মা জিজ্ঞেস করলে কি হয়েছে, বলে যে আমি হঠাৎ করে দেখলাম জানলা দিয়ে যে জানলার পাশে মনে হচ্ছে একটা মহিলা, একটা বাচ্চা আর আরেকটা লোক, তিনজন কথা বলতেছে বারান্দায়, এবং দেখে মানে ছায়া ছায়া লাগতেছে এবং ফিসফিসানি টাইপের কথা শোনা যাচ্ছে। তো উনি ফার্স্টে চিন্তা করছে চোর ডাকাত কিনা বাসায়, কি ব্যাপার। সাহস ছিল, একা যেহেতু থাকে উনি, ভদ্র মহিলা, উনি দরজাটা খুলে দেখে কেউ নেই বারান্দায়। She was really scared এবং উনি ভয় পাচ্ছে। স্বাভাবিক, ক্লিনিকটা পাশে, হ্যাঁ মানে আশেপাশে এখানে। উনি ভয় চলে আসছে। পরে উনি আমাকে নিয়ে যাওয়া ওই বাড়িতে। তো আমি যাওয়ার পরে, আমি ওনার সাথে ছোট ছিলাম, আমি রাতে ওই বাড়িতে থাকি, থেকে পরে চলে আসি। তো বাড়িটা কিন্তু স্পুকি ছিল। বাড়িটা যখন প্রথম ভাড়া নেয় তখন আমি গেছি, যেহেতু আপনি জানেন যে ওখানে অনেক অকারণ করছে, পাকিস্তান আমি ক্যাম্প করছিল। আমি তখন দেখছি বাড়ির দেয়ালের মধ্যে গুলির ছিদ্র, অনেক গুলির ছিদ্র, তারপর ওরা রান্না বাড়া করছে ওইসব জায়গায়, মানে রাফ ভাবে চুলা তৈরি করা, হ্যাঁ মানে বেশ বাজে। আবার এক জায়গায় একটা রক্তের ছোপ খয়েরি হয়ে গেছে ওই জায়গায়। তো বাসাটা হন্টেড হওয়া স্বাভাবিক। এবং ওই সময় 84 এরকম সময় কিন্তু ওই জায়গায় মানুষজন ছিল না। বাবর রোড, তারপর আপনার এই হুমায়ুন রোড, এসব জায়গায় অন্ধকার হয়ে থাকতো রাতের বেলা। এখনো বেশ নির্জন জায়গাগুলো। এটা ছিল ঘটনা। ওকে, তো আমাদের কাছে বেশ কিছু SMS আছে, আমরা SMS গুলো পড়বো, আমাদের হাতে তেমন সময় নেই। মাসুম কি ঘটনা বলবে নাকি? একটি কি যেন, যাই হোক মাথা নাড়ছে, সুতরাং বলবে না। যাই হোক, আমরা শেষ করে দিই তাহলে। ফাহিম মোহাম্মদপুর থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে রাসেল ভাই সব কাজিনস আমরা সবাই মিলে শুনছি। ইলা আমাদের SMS করেছেন নেক্সট উইকে বাবু ভাই কি থাকবে? ইনশাআল্লাহ, দেখা যাক, আমরা চেষ্টা করবো বাবু ভাইকে নিয়ে আসতে। লিটন আমাদের SMS করেছেন পিঙ্কি মির্জা রনি আমাদের SMS করেছেন বাবু ভাই ফ্যান্টাস্টিক স্টোরি, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন। জাকারিয়া তাজমহল রোড থেকে লিখেছেন, তারা 6 ফ্রেন্ড মিলে শুনছেন। এছাড়াও সুমিত আমাদের SMS করেছেন, আজ তার মন খারাপ, রোমান্টিক ভূত, নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। তিনি বলেছেন যে আচ্ছা তিনি এছাড়াও পাপ্পু আমাদের SMS করেছেন আমাদেরকে অপু গাজীপুর থেকে, বাবু ভাই 100 বার চাই, বাবু ভাইকে 100 বার চাই। ওকে ফাইন, আমরা আবারও নিয়ে আসবো বাবু ভাইকে। সরোজ আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অমিয় লালমাটিয়া থেকে। তিনি এট ফার্স্ট লাইট অফ ছিল, বাট এখন বন্ধ, আচ্ছা এখন বাধ্য হয়েছি লাইট অন করতে। সো ক্রেডিট গোজ টু বাবু ভাই। রোজ ফ্রম চিটাগং, তিনি লিখেছেন যে বাসায় ওয়ালের ভেতর থেকে কান্নার সাউন্ড শোনা যেত। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনার একটা ঘটনার গন্ধ পাচ্ছি, সুতরাং আপনি এই ঘটনাটি কিন্তু পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। এবং সেটা হচ্ছে খুবই সহজে, আমাদের একটা অ্যাড্রেস আছে ভূতfm@radiofulti.fm। আমরা আশা করছি সেখানে দারুণ দারুণ সব ঘটনা পাবো নেক্সট উইকে। আনলাইক ভূত আমাদের SMS করেছেন আমাদেরকে মিখাইল ওয়ারি থেকে, তিনি ভূত এফএম শুনছেন। অ্যানি আমাদেরকে SMS করেছেন আমাদেরকে রাশেদ মোহাম্মদপুর থেকে, বাবু ভাইয়ের সাথে দেখা করতে চাই। আচ্ছা, মোহাম্মদ মুজাহিদ আমাদের SMS করেছেন আমাদেরকে আবু আব্দুল্লাহ। আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লেগেছে। ইমন আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন বাবু ভাই অসম। আচ্ছা, এছাড়াও শাহরিয়ার আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন নীপ শোভন, SMS করেছেন আমাদেরকে উৎস মোহাম্মদপুর থেকে। আচ্ছা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন সেজুতি খুলনা থেকে, বাবু ভাই ফার্স্ট শুনছি আপনার ঘটনাগুলো, ভালো লাগছে। অপু আমাদেরকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে শাহাদাত, SMS করেছেন আমাদেরকে আনিশা, SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে টুকু সহ আরো অনেকে। মাসুমের মনে হয় একটা ঘটনা রয়েছে না, সেই ঘটনা দিয়ে আমরা শেষ করবো। ছোট্ট একটা ঘটনা বলবে মাসুম এবং তারপরে ভূত এফএম শেষ হয়ে যাবে। শুনুন ঘটনা। যেই কাজিনের কথা বলছিলাম আর কি, যে ও ঘুমাইতে পারতেছে না আমার বাসায়। আমার তো কোনো সমস্যা হয় না, আমি রাত্রে বাসায় যাচ্ছি, ঘুমাচ্ছি, মুভি দেখতেছি। কিন্তু ফাইনালি আর কি আজকে ও বাসায় চলে গেছে গ্রামের বাড়িতে। বুঝছে কয়দিন একটু গ্রামের বাড়ি ঘুরে আসি, দেন বোধহয় এই জিনিসটা থাকবে না,
তো আজকে সকালবেলা সে মানে প্রবলেমগুলো কি হচ্ছিল? ঘুমাই নাই সারা রাত, সকালবেলা উঠে সে চলে গেছে। মানে ঝামেলাগুলো কি হচ্ছিল? ওই যে কথা ওর কানে গেছে, মানে ও বিছানায় শুলেই কেউ কানে গেছে কথা বলতে থাকে, কোনো যেটা আপনি আগে বলছিলেন আমাকে। হ্যাঁ, যে ও আমার মানে ফার্স্ট শুট হয় আমার রুম থেকে, যে আমার রুমে ও একদিন ঘুমাইছে, আমি শুক্রবারে ভূত এফএম আসছে, ও কখনোই ভূত এফএম শোনেন না, কখনোই শোনেন না। তো বলছে আমি পরে বাসায় গেছি, যার পর দেখি যে ও মানে সকালবেলা ঘুমাইছে। তো মানে যে কথা বললাম আর কি গত সপ্তাহে, তো ফাইনালি আজকে সে আর কি গ্রামে চলে গেল, যে এটার থেকে আর কি বাঁচার জন্য, যে অন্তত পক্ষে গ্রাম থেকে ঘুরে আসলে যাতে শান্তিতে থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ মাসুম। ইমাদুল আমাদের খিলগাঁও থেকে SMS করেছেন এবং তিনি বলেন যে টুডেজ স্টোরি তাদের অনেক ভালো লেগেছে এবং থ্যাঙ্কস টু বাবু ভাই। আমি বুঝতে পারছি বাবু ভাই মানে বাকি যে SMS গুলো আছে ম্যাক্সিমাম SMS বাবু ভাইকে আসলে থ্যাঙ্কস দিয়েছে, সুতরাং বাবু ভাইকে, হ্যাঁ বাবু ভাইকে সবাইকে মনে হয় একটু আসলে মানে ওয়েলকাম জানাতে হবে। আপনাদের সবাইকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম আমি উল্টা বলে ফেললাম। আপনার ধন্যবাদ জানাচ্ছি আমার ঘটনাগুলো এত পছন্দ করার জন্য, আমি সত্যি খুব খুশি। ওকে, সো আমরা নেক্সট টাইম মানে আমরা হচ্ছে চাই যে লিখুন, এখনো দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে লিখেছেন যে বাবু ভাই প্লিজ নেক্সট উইক, এই পর্যন্ত লিখেছেন। যাই হোক, আমরা নেক্সট উইক হোক বা তার পরের উইক বাবু ভাই ইজ কামিং, রাইট? সো আমরা চলে যাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি ঘটনা। আশা করছি আগামী সপ্তাহে দারুণ 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 সব ঘটনা পাবো আপনাদের কাছ থেকে এবং দারুণ দারুণ সব ঘটনা আপনাদের উপহার দিতে পারবো। আমাদের ইমেল অ্যাড্রেসটি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা লিখে নিন bhutfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM@radiofurti.fm, RADIOFOORTI.fm। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে, তারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমাদেরকে অডিও ফাইল পাঠানো, অর্থাৎ আপনার মোবাইল থেকে বা এমনি যে কোনো ডিভাইস দিয়ে আপনি মানে রেকর্ড করা যে এরকম কোনো ডিভাইস দিয়ে আপনি রেকর্ড করে সেই রেকর্ডেড ফাইলটি, সেই অডিও ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আজকে দুটো চমৎকার অডিও ফাইল ছিল, সময়ের অভাবে শোনাতে পারলাম না। আগামী সপ্তাহে অবশ্যই শোনাবো এবং তার মধ্যে থেকে একটা এসছে ইন্ডিয়া থেকে, আর একটা কোথা থেকে এসছে আমার মনে নাই এই মুহূর্তে। যাই হোক, তারাও হয়তো অনেক ওয়েট করছেন যে তাদের অডিও ফাইলগুলো আজকে প্লে করা হবে। আজকে প্লে করলাম না, আমরা নেক্সট উইকে অবশ্যই প্লে করব। সো স্টে টিউন। আজকের মধ্যে এখানে শেষ করছি, বাট ঘুমিয়ে যাবেন না, মানে ঘুমানোর আগে মানে একদম ফ্রেশ মাথায় ঘুমান, কারণ দারুণ দারুণ সব গান রয়েছে লিস্টে। সবসময় রেডিও ফুর্তির সাথে থাকুন। কথা হবে আবারও আগামী সপ্তাহে, আগামী শুক্রবারে ঠিক 11:59 সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।